সিরিজ আগের দিন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে কনফিডেন্স নিশ্চয়ই তোমাদের বেড়েছে। অনেকে আমাকে বলছিল যে স্যার এই মুহূর্তে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করা। তো আমরা সিকোয়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2-3টে ক্লাসে করব। পয়েন্ট সেট থিওরিরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পরীক্ষার আগে তোমাদের সলভ করে দেবো। আর গ্রুপ থিওরির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দেবো, কারণ বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষার সময় অনেক কমন কোশ্চেন পাওয়া যায়, বা প্যাটার্নটা মোটামুটি বোঝা যায় যে এইভাবে পরীক্ষার সময় এই কোশ্চেনগুলো আসবে। তো প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসের কোশ্চেনগুলো যদি না লিখে দেওয়া যায় বা না যদি প্র্যাকটিস করো, পরীক্ষার সময় লিখতে পারবে না। পড়াতে পড়াতে দেখবে আমরা প্রায় ম্যাক্সিমামটা সলভ করে দিয়েছিলাম। তবু আজকে ছোট ছোট যে জায়গাগুলো, বিশেষ করে প্রুফ অর ডিসপ্রুফ, প্রুফ অর ডিসপ্রুফ, ওই টাইপের কোশ্চেনগুলো আমি সলভ করব। 2024 সালের কোশ্চেনটা সলভ করে দিচ্ছি আগে। কি আছে না আছে আমি আগে দেখিনি, পরপর পরপর সলভ করে দেবো। 2025 সালে তোমরা পরীক্ষা দেবে, যদিও পরীক্ষাটা দিচ্ছ প্রায় এপ্রিল মাস চলে আসছে, বুঝতে পারছো? তো মার্চ মাসের লাস্টের দিকে এক্সাম দিচ্ছ, মানে এপ্রিল মাসে 2026 লেখা উচিত ছিল, কিন্তু তোমাদের কোশ্চেনে লেখা থাকবে 2025। কিছু করার নেই, সিস্টেমটাকে ঠিকঠাক করে সত্যি কথা বলতে রান করাতেই পারলো না। মানে এত সেমিস্টারের পরীক্ষা কোথায় যাবে? ক্যালকাটা ইউনিভার্সিটিও ঘেটে ফেলছে, বা ইউনিভার্সিটির টিচাররাও ঘেটে ফেলছে যে কি পরীক্ষা দেবে না দেবে, কিচ্ছু বলার নেই। এটা আসল কথা হচ্ছে সেমিস্টার সিস্টেমের এই প্যাটার্নটাই কেমন যেন অদ্ভুত। প্রতি বছর বছর যদি 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হয়, তো সারা বছরে হয়তো পরীক্ষাই হচ্ছে, কারণ ফার্স্ট সেম আছে, সেই ফার্স্ট সেমের পরে থার্ড সেম আছে, ফিফথ সেম আছে, তাহলে 3টে করে সেম। প্লাস এখন যদি আবার 7th আর 8th সেম জুড়ে যায়, তাহলে আরও বরঞ্চ লেন্দি হবে। তার মাঝে তো পরীক্ষা টরীক্ষার মাঝে তো অনেক ছুটি টুটি থাকে, আবার ইলেকশনের জন্য যে কতদিন ছুটি হবে কোনো ঠিক ঠিকানা নেই। পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তোমাদের তো, আমার তো মনে হচ্ছে তোমাদের এক্সামটা জাস্ট হবে, তারপরে ছুটি হবে। ঠিক ফার্স্ট সেমের এক্সামটা বরঞ্চ হবেই না, তার পরীক্ষা, তার মধ্যে ইলেকশন চলে আসছে। ওকে, তো সেটিনার নিয়ে আমি আর আজকে আলোচনা করছি না। আমরা ডাইরেক্ট গ্রুপ বি সিকোয়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। অলরেডি এই ধরনের কোশ্চেনগুলো আমাদের সলভ করা হয়ে গেছে, হয়তো প্রায় টুকটাক সলভ করা হয়েছে। তবু আমি ধরে ধরে যখন করছি, তো 2024 সালের অ্যান্সার এনি 4 কোশ্চেন হচ্ছে 2 নম্বর করে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কি বলছে এক এক করে একটু ভাবাচ্ছি। তাহলে কোন ইয়ারটাকে নিয়ে আজকে আমরা ভাবাচ্ছি? 2024 সাল। ফার্স্ট কোশ্চেন, প্রুফ অর ডিসপ্রুফ। প্রুফ অর ডিসপ্রুফ টাইপের কোশ্চেনগুলো সাধারণত ডিসপ্রুফটা হওয়ার বেশি চান্স। তো প্রুফ হলে, যদি প্রুফ হয় তাহলে প্রুফ করে দেবে, আর ডিসপ্রুফ হলে একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেবে। তো ফার্স্ট কোশ্চেন 2 নম্বরের জন্য, এটা কি হবে বলছে, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। তুমি ইনটিউশন দিয়েও দেখতে পারো যে এর লিমিটিং ভ্যালু কি হবে আর এটার লিমিটিং ভ্যালু কি হবে। সত্যি কথা বলতে এই লিমিটিং ভ্যালু বের করতে গেলে নিচের দিকে যখন ফ্যাক্টরিয়াল এন আছে, মানে অনেক বেশি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ফ্যাক্টরিয়াল এন মানে বুঝতেই পারছো যে তার প্রিভিয়াস সব টার্মগুলোর গুণ করে নিচের দিকে আছে, তাহলে এন টেন্স টু ইনফিনিটি করলে এটা জিরোর দিকে যাওয়ার সম্ভাবনাটা হাই। আর যেহেতু জিওমেট্রিক সিরিজ এ যদি আমি 3/5কে বলি, তো সেটার লেস 1, তাহলে a⁴n জিরোতে যাবে, তাহলে এটাও জিরোতে যাবে, এটাও জিরোতে যাবে, তাহলে জিরোতে যাবেই, মানে কনভার্জেন্ট হবে। কিন্তু লিখবো কি করে? আমার তো লিমিট বের করতে হবে। তা লিমিট লেখার উপায় কি? আমি ধরে নিচ্ছি কি, লেট এক্সেনটাই আমার কেমন দেখতে, না এই সিকোয়েন্সটা 2⁴n আর ফ্যাক্টরিয়াল n প্লাস 3/5 তার n, এটা আমি ধরে নিলাম। প্রয়োজনে আরও একটা জিনিস এখানে করে নিলে ভালো হতো, যে এই প্রথম টার্মটাকে বরঞ্চ কিছু একটা নাম দিচ্ছি ইউএন, আর এটাকে বরঞ্চ আমি ভিএন সে করছি। আমরা যদি দেখাতে পারি ইউএন এর লিমিটটাও বের করা যাচ্ছে, ভিএন এর লিমিটটাও বের করা যাচ্ছে, তাহলে অ্যালজেব্রিক প্রপার্টি দিয়ে এক্সএন এর লিমিটটাও আমরা বের করতে পারবো। হোয়ার আমাদের বলতে হবে ইউএন এর মানটা হচ্ছে 2⁴n বাই ফ্যাক্টরিয়াল n, n belongs to natural number, and vn এর মান হচ্ছে 3/5 তার n, n belongs to natural number। ক্লিয়ার? এবার যদি বলো যে এই ইউএন এর লিমিটিং ভ্যালু কত হবে, এটা বের করার জন্য একটা রেশিও টেস্ট আছে। সেই রেশিও টেস্ট কি বলছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন
+1/un নিয়ে শুরু করি, দেখি তো এই লিমিটটা কত আসছে। তা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un+1/un, এদের লিমিটিং ভ্যালু যদি তুমি নাও, উপরে থাকবে 2n+1, নিচের দিকে থাকবে n+1 তার ফ্যাক্টরিয়াল, দেন un মানে উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে হবে n ফ্যাক্টরিয়াল, নিচের দিকে হবে 2n। আমি এক লাইনে লেখার চেষ্টা করছি, n টেন্ডস টু ইনফিনিটি, এই দুটো কেটে গিয়ে উপরে 2 আর নিচে n+1 দিয়ে ভ্যালুটা কত 0, 0 মানে -1। যদি -1 হয় আমরা জানি রেশিও টেস্ট দিয়ে বলতে পারি যে এটা যদি -1 হয় তাহলে সামেশন ইউএনটা কনভার্জেন্ট, আর সামেশন ইউএন যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএন এর nth লিমিটটা 0তেই যাবে, কারণ কনভার্জেন্ট হওয়ার নেসেসারি কন্ডিশনটা তাই ছিল। তো তোমরা ডাইরেক্ট লিখতে পারো বাই রেশিও টেস্ট, বা কেউ কেউ এটাকে ডি অ্যালাম্বার্টস রেশিও টেস্ট বলে। তাহলে বাই রেশিও টেস্ট আমরা কনক্লুশনটা আনবো, বাই রেশিও টেস্ট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন এর মান 0। কেন? যেহেতু এটা -1, গ্রেটার 1 হলে বলতাম ইনফিনিটি। তাহলে একটা টার্ম আমরা পেয়ে গেলাম যে এদের লিমিটিং ভ্যালুটা 0। এবার যদি বলো ভিএন এর লিমিটিং ভ্যালু কত হবে, অলসো ভিএন এর লিমিটিং ভ্যালুর জন্য আমি অনেকগুলো রাস্তা তোমাদেরকে বোঝাতে পারি যে ভিএন এর লিমিটের ক্ষেত্রে তুমি চাইলে vn⁴1/n মানে রুট টেস্ট নিতে পারো, সেটা কত হবে 3/5, 3/5 -1। আর যদি রুট টেস্টে এই মানটা -1 হয় তাহলে ভিএন এর লিমিট 0 হয়, ওটাও একটা টেকনিক, চাইলে ওটা বলতে পারো। কিন্তু যদি মনে করো যে না আমি তো জিওমেট্রিক সিরিজের কনসেপ্ট দিয়ে জানি যে এটা -1 হবেই, 3/5টা -1 তাহলে 0তেই যাবে, তাহলে এখানে তুমি বরঞ্চ বলে দাও যে অলসো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ভিএন মানে হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3/5 তার টু দি পাওয়ার n, আমরা বলবো এটা কত 0। কেন? কারণটা বলবে যে 3/5 যেটা সেটা যেহেতু 1-এর থেকে ছোট ছিল, তাহলে আমরা একটা লিমিটই জানতাম যে r টু দি পাওয়ার n তার লিমিটিং ভ্যালু 0 হবে যদি rটা প্রপার ফ্র্যাকশন হয়। তো প্রপার ফ্র্যাকশন তো হয়ে গেছে, তাহলে এটা 0। তাহলে ইউএন এর লিমিট ভিএন এর লিমিট দুটোই 0, তাহলে দেয়ারফর আমাদের দরকার ছিল xn এর লিমিট। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn মিনস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস ভিএন। আমি জানি অ্যালজেব্রিক প্রপার্টি বলছে আলাদা আলাদা করা যায়, তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ভিএন, যেহেতু আলাদা আলাদা করা যাচ্ছে, এটাও 0 এটাও 0, দিস ইকুয়ালস টু 0। কনক্লুশন টানলাম যে xnটা 0তে যাচ্ছে, মানে হ্যান্স বলা যেতে পারে দিস xn ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে সত্যি সত্যি এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স। কোথায় কনভার্স করবে যদি ফার্দার জিজ্ঞাসা করতো তাহলে বলবো 0তে কনভার্স করবে, তার মানে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স। বিভিন্ন জন বিভিন্নভাবে বলতে পারো, কেউ কেউ এক্ষুনি তো হয়তো ভাবলে যে স্যার ইনটুশন দিয়ে তো বোঝাই যাচ্ছিল 0তে যাবে। আমি যে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু পরীক্ষার পারপাসে তো কিছু না কিছু তো একটা সুন্দর করে লিখতে হবে। তো এই যে গুছিয়ে লেখাটা এটাও একটা আর্ট। এই গুছিয়ে লেখাটা যে যত ভালো করে লিখবে দেখবে তার কনফিডেন্সটাও বাড়বে। পরবর্তীতে এই প্যাটার্নের যত অ্যানালাইসিস আছে সব অ্যানালাইসিসগুলোতে এই লেখার স্টাইলটা তোমার কাজে লাগবে। তো এইভাবে করে লেখার চেষ্টা করবে। 2024 সালে 2 নম্বরের জন্য এই হচ্ছে কোশ্চেন। আশা করি বুঝতে পেরে গেছো, আমরা আগেও এটা খুব সম্ভবত বলেছিলাম। নেক্সট চলে আসি অ্যানাদার কোশ্চেন, লিমিট সুপিরিয়র সুপ এক্সেন আর লিমিট ইনফ এক্সেন, এই দুটো আমাকে বের করতে বলছে যে এটা একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না, কিন্তু তাহলে আপার লিমিট লোয়ার লিমিট কিছু না কিছু একটা আছে, তো সেই আপার লিমিট আর লোয়ার লিমিটের মানটা বের করো। তা 2 প্লাস -1 টু দি পাওয়ার n, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এই -1 টু দি পাওয়ার n সেটার জন্য ইন্ডিকেট করছে যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। তা আমাদের আপার লিমিট লোয়ার লিমিট বের করার জন্য আমরা না 2n-1 একটা সিকোয়েন্স নেব, দেখবো এটা কোথায় যাচ্ছে। তাহলে 2n-1 সিকোয়েন্সটাতে 2 প্লাস -1 টু দি পাওয়ার 2n-1, তার মানে 2 - 1 দিস ইকুয়ালস টু কিন্তু 1। তার মানে এটা কোথায় কনভার্টস করবে, আমি বলছি 1-এ কনভার্টস করবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। কেউ কেউ আবার বলতে পারো যে আমি যদি এমন লিখতাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x 2n-1 সমান সমান ক্যালকুলেট করে যদি 1 লিখতাম, আমি যে এটা বলা আর x 2n-1 টেন্ডস টু 1 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি দুটো বলা একই জিনিস। তাহলে এই নোটেশনটা তো 1 লিমিট হলো, এই নোটেশন করেও 1 লিমিট, দুটোই যে কোনো একটা লিখতে পারো, কারণ সিকোয়েন্সের এই নোটেশনগুলো কিন্তু n টেন্ডস টু ইনফিনিটি আকারে দুটো নোটেশন ইউজ করা হতো। একটা নোটেশন ছিল লিমিট xn সমান সমান l, এটা একটা নোটেশন। কেউ কেউ বলতো xn টেন্ডস টু l অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, সেটাও একটা নোটেশন। তাহলে আমি এই নোটেশনটা
এখানে ইউজ করলাম, আমি যে করা যেতে পারে, না করার কিছু নেই। একই রকমভাবে এক্স 2n যদি নিতাম তাহলে সেটা 2 প্লাস মাইনাস 1^2n, দ্যাট মিনস 2 প্লাস 1 সেটা 3, কোথায় যাবে? কনস্ট্যান্ট সিকোয়েন্স 3তেই যায়, অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমরা বলতে পারবো যে এই সিকোয়েন্সের এক্সএন সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স আছে যারা ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, তার মানে এটা কনভার্জেন্ট হবে না, এটুকু ক্লিয়ার। কিন্তু এই সাবসিকোয়েন্সের এই লিমিটটাকে বলা হয় সাবসিকোয়েন্সিয়াল লিমিট, আশা করি বুঝতে পারছো। আর এই নিচের লিমিটটাকে বলা হচ্ছে অ্যানাদার সাবসিকোয়েন্সিয়াল লিমিট। আমি জানি সাবসিকোয়েন্সিয়াল লিমিট যদি আলাদা আলাদা হয় তাহলে গ্রেটেস্ট যেটা সেটাকে বলা হচ্ছে আপার লিমিট বা লিমিট সুপ, আর লিস্ট যেটা সেটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট বা লিমিট ইন। তাহলে এখান থেকে বলবো লিমিট সুপ কার এক্সএন, তার মান কত হবে? 1 আর 3, এই দুটোর মধ্যে যেটা বড় সেটা তার অ্যান্সার হবে। তাহলে লিমিট সুপ সেটা হচ্ছে 3 অ্যান্ড লিমিট ইনফ এক্সএন, তার মান কত হবে? 1। তাহলে 3 বলার জন্য 1 নম্বর, 1 বলার জন্য 1 নম্বর। কি করে বের করলে সেটা বড় কথা নয়, কিন্তু তার আপার লিমিট লোয়ার লিমিট ক্যালকুলেট করার জন্য একটা প্রবলেম দিয়েছে, মানে তুমি যত পসিবল তার সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে সেই সাবসিকোয়েন্সিয়াল লিমিটগুলো বের করে দেখাও, দিলেই অ্যান্সার চলে আসবে। ভেরি সিম্পল কোশ্চেন, কিছুই না, কিন্তু পরীক্ষার সময় আসলেও আসতে পারে বা এই ধরনের প্রবলেম পরীক্ষার সময় আসে। নেক্সট চলে আসো প্রুফ অর ডিসপ্রুফ। 2025 সালের কোশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড, খুব মার্জিত কোশ্চেন ছিল, দেখে মনে হচ্ছিল যে না, যে কোনো একজন টিচার, ভালো একজন টিচার, সেই টিচার এই কোশ্চেনটা করেছে, যে অন্তত স্যাটিসফাইড কোশ্চেন বলে না, যে একটা কোশ্চেন যে কোশ্চেনের লেভেলটাও খুব সুন্দর, প্রুফ অর ডিসপ্রুফ টাইপের কোশ্চেন বেশি ছিল, আর স্ট্যান্ডার্ড টাইপের 2 নম্বর তো সত্যিই 2 নম্বরের মতো কোশ্চেন, যে এমন নয় যে অনেক ঘাটতে হবে। যেমন এই একটা কোশ্চেন দেখো, প্রুফ দ্যাট, প্রুফ অর ডিসপ্রুফ, আর এই প্যাটার্নের কোশ্চেন প্রচুর আসে। বলছে ইফ এক্স এন ওয়াই এন কনভার্জেন্ট, এক্স এন ওয়াই এন দুটো সিকোয়েন্সের প্রোডাক্ট যদি কনভার্জেন্ট হয় তাহলে এক্স এন ইন্টু ওয়াই এন বোথ কি কনভার্জেন্ট হবে? উত্তর হচ্ছে না, এটা হবে ডিসপ্রুফ। তাহলে ডিসপ্রুফ করতে চাইছো মানে একটা কাউন্টার এক্সাম্পল দরকার, একদম এইভাবেই লিখবে, কাউন্টার এক্সাম্পল। সো হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড কাউন্টার এক্সাম্পল? আমি চুজ করব এমন দুটো সিকোয়েন্স যারা কনভার্জেন্ট হবে না, এরকম টাইপের। তো কেউ কেউ বলতে পারো যে একটা সিকোয়েন্স হয়তো চুজ করলাম যে -1^n, আমি যে হ্যাঁ, না চুজ করা কিছু নেই, এটা কিন্তু ডাইভার্জেন্ট সিকোয়েন্স হবে, নো ডাউট। -1^n যদি নাও তাহলে সত্যি সত্যি এটা একটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স হবে। কেন? কারণ তার সাবসিকোয়েন্সিয়াল লিমিট 1 আর -1, তারা ডিফারেন্ট, দ্যাট মিনস আপার লিমিট 1, লোয়ার লিমিট -1, যেহেতু আলাদা আলাদা লিমিট, তাহলে এটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স হবে, কনভার্জেন্ট হবে না। আরেকটা সিকোয়েন্স আমাকে চুজ করতে হবে যেটাও ডাইভার্জেন্ট হবে, হয়তো আমি চেক করলে ভালো হতো। তো ডাইভার্জেন্ট সিকোয়েন্স আরেকটা হবে, ওরকম টাইপের সিকোয়েন্স আর কি নেওয়া যেতে পারে? আমি -1^n টাইপেরও কিছু একটা নিতে পারি, সেটাও আমার ডাইভার্জেন্ট সিকোয়েন্সই হবে, অন্য কিছু হতে পারে না। তো -1 নিলে আবার সেম সিকোয়েন্স হয়ে যাবে, তাহলে সিকোয়েন্সটার ধরনটা একটু চেঞ্জ করে দাও। প্রয়োজনে তুমি এটাকে বলো 2 ইন্টু -1n+1, আমি যে না বোঝানোর কিছুই নেই, নেওয়া যেতেই পারে, এটা -1n+1 নেওয়া যেতেই পারে। তাহলে যদি তাই হয় তাহলে দেন বোথ xn and yn are divergent, অ্যাকচুয়ালি এটা অসিলেটরি সিকোয়েন্স, তাহলে বোথ xn and yn আর ডাইভার্জেন্ট সিকোয়েন্স, দুজনে ডাইভার্জেন্ট সিকোয়েন্স। বাট যদি প্রোডাক্ট করা যায় xn ইন্টু yn, তাহলে -1^n ইন্টু 2 ইন্টু -1^n+1, মানে 2 ইন্টু -1^2n+1, আর 2n+1 মানে বুঝে গেছো নিশ্চয়ই নেগেটিভ, তাহলে -2, -2 হয়েছে মানে কি এটা কোথায় যাবে? 2তেই যাবে, -2এই যাবে, তাহলে -2 এ যাবে কখন? অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। ইনডাইরেক্টলি কি বলা হলো? xn yn দুজনে ডাইভার্জেন্ট সিকোয়েন্স, কিন্তু তাদের প্রোডাক্ট করার পর কনভার্জেন্ট হলো। বাট দিস ওয়ান, এটার মানে কি? দ্যাট ইজ আমরা বলতে পারি xn প্রোডাক্ট yn ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। কি প্রমাণ করতে বলেছিল আমাকে? আমাকে প্রমাণ করতে বলেছিল যে xn yn যদি কনভার্জেন্ট হয়
তাহলে কি এক্স এন ওয়াই এন দুজনে পৃথক পৃথকভাবে কনভার্জেন্ট হবে? উত্তর হচ্ছে না, হবে না, হবে না। তার জন্য একটা কাউন্টার এক্সাম্পল। এই কাউন্টার এক্সাম্পলটা তোমার মন গড়া, তুমি তোমার মতো করে একটা কাউন্টার এক্সাম্পল দিতে পারো। ক্লিয়ার? ভালো কোশ্চেনের মধ্যেই এটা একটা কোশ্চেন, ঠিক আছে? এবার চলে আসো অ্যানাদার কোশ্চেন, প্রুভ দ্যাট এই সিকোয়েন্সটা, প্রুভ হোয়াট ইজ প্রুভ, বলছে -1 এই বাই এন ইজ কোচি সিকোয়েন্স। বলছে এটা কোচি সিকোয়েন্স হবে কিনা তুমি প্রুভ করো, আর যদি না হয় তাহলে একটা কাউন্টার এক্সাম্পল দাও। উত্তর হচ্ছে এটা কোচি সিকোয়েন্স। কোচি সিকোয়েন্স একটা রেজাল্ট ছিল, যে সমস্ত সিকোয়েন্সগুলো কনভার্জেন্ট তারা কোচি সিকোয়েন্স, আর কোচি হলে কনভার্জেন্ট। তো -1 সেটা তো আমরা জানি যে অবশ্যই এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে যেহেতু এটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে এটা প্রুফই হবে, এটা অন্য কিছু হবে না। তাহলে আমরা কি করে লিখবো? লিখবো যে এক্স এন সমান সমান -1 n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এটা কেন কনভার্জেন্ট, তাহলে তার উত্তর হচ্ছে x2n। নাও x2n মানে -1/2n/2n, দ্যাট মিনস 1/2n কোথায় যাবে রে বাবা? জিরোতে যাবে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক একই রকমভাবে x2n-1 সেটা হচ্ছে -1/2n-1, আর নিচের দিকে হচ্ছে 2n-1, কোথায় হবে? -1/2n-1 যাবে কোথায়? জিরোতে যাবে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। ইনডাইরেক্টলি কি বলা হলো? x2nটাও জিরোতে যাচ্ছে, x2n- জিরোতে যাচ্ছে। আমরা জানি যে কোনো একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্সগুলোর ধরন যদি এমন হয় আর তারা যদি ডিফারেন্ট জায়গায় কনভার্স করে, তাহলে সেক্ষেত্রে বলবো হয়তো ডাইভার্জেন্ট। কিন্তু এরা যদি সেম জায়গায় কনভার্স করে, তাহলে মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট অবশ্যই হবে। সেই যুক্তিতে আমরা এটা বলতে পারছি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি, তাহলে দেয়ারফর xn ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স। xnটা তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স। আমরা কি জানি? সিন্স এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স, since every convergent sequence is কোচি। কারণ আমি জানি যে কোচি সিকোয়েন্স হলে কনভার্জেন্ট হয়, আর কনভার্জেন্ট সিকোয়েন্স হলে কোচি হয়। তাহলে যেহেতু এটা কোচি সিকোয়েন্স, তাহলে দেয়ারফর xn মানে কি রে বাবা? xn মানে -1/n/n ইজ কোচি সিকোয়েন্স। ব্যাস, প্রমাণ শেষ। তাহলে কি বোঝা গেল? এটা সত্যিই কোচি সিকোয়েন্স। একদম ছোট্ট কথাবার্তা, দুটো নাম্বারের জন্য তুমি সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে কিনা দেখাও, দেখালেই চলে আসবে। কেউ যদি বলো যে এত জটিল করে বললাম কেন, আমরা ডাইরেক্ট কোচি সিকোয়েন্সের ডেফিনেশনটা ইউজ করলাম না কেন, আমি যে সেটাও করা যেত। সেই অল্টারনেটিভ মেথডটা আমি তোমাদেরকে ভাবাচ্ছি। এরকম করে করবোই না, ধরো অল্টারনেটিভ মেথড, সেটা কি হবে? লেট xn সমান সমান -1/n/n, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। কোচি সিকোয়েন্স আমি প্রুভ করতে চাইছি, তার জন্য কি করলাম? লেট একটা m ধরে নিচ্ছি n এর থেকে বড়, আর xn-xm নিয়ে শুরু করি। লেস এপসাইলন দেখাতে পারলেই হয়ে যাবে। এটার পরের লাইনে হবে -1/n/n -1/m/m। তারপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলে পাওয়া যাবে -1/n তার মড নিচের দিকে n প্লাস -1/m তার মড নিচের দিকে m। আমরা জানি যে -1/n নিলে হয় প্লাস নাহলে মাইনাস, তো মড নিয়েছে মানে এটা প্লাসই হবে। তাহলে এই টার্মটা কিন্তু 1/n প্লাস 1/m এর সঙ্গে সমান হচ্ছে। এবার আমি কি ধরেছি? যে m এর মানটা ধরেছি গ্রেটার n, তার মানে কি 1/m এর মান কি হবে? লেস 1/n। তাহলে যেহেতু m এর মানটা গ্রেটার n, তাহলে এটা হবে। এই টার্মটা ইনডাইরেক্টলি বলছে এটা লেস 1/m এর জায়গায় 1/n বসিয়ে দাও, তাহলে 1/n প্লাস 1/n, তার মানে কি পাচ্ছ? 2/n। তাহলে কি পেলাম? xn-xm এর মান হচ্ছে 2/n। যদি ডেফিনেশন থেকে আসতে চাও তাহলে এমন ডাইরেক্ট আর্কিমিডিয়ান প্রপার্টি করে দিতে পারো। না হলে আরেকটা ভালো টেকনিক আছে, লেট এপসাইলন গ্রেটার 0। এপসাইলন গ্রেটার 0 চুজ করলে কি পাওয়া যাবে? দেন মডিউলাস অফ xn-xm, এই মানটা লেস এপসাইলন হোল্ড করবে ইফ, কখন লেস এপসাইলন হোল্ড করবে? যখন 2/nটা লেস এপসাইলন। দ্যাট ইজ ইফ 2/n লেস এপসাইলন মানে n/2টা গ্রেটার 1/epsilon। দ্যাট ইজ ইফ
দ্যাট ইজ ইফ আমরা বলতে পারবো এন গ্রেটার 2/ε। এবার আমাদের কি কাজ রে বাবা, আমাদের কাজ হচ্ছে একটা কে চুজ করা, যেটা বক্স অফ 2/ε প্লাস 1 হবে। তাহলে কে চুজ করলে আমি বলতে পারবো এই কেটার ন্যাচারাল নাম্বার, প্লাস 1 করেছে যেহেতু, দেয়ারফর কে ন্যাচারাল নাম্বার, অ্যান্ড আর কি কন্ডিশন, অ্যান্ড বলতে পারবো যে মডিউলাস অফ xn মাইনাস xm এটা লেস এপসাইলন হোল্ড করবে ইফ যখন n গ্রেটার ইকুয়াস টু কে, আর তার সঙ্গে সঙ্গে তো m গ্রেটার n তো আছেই, তার মানে দ্যাট ইজ ইফ m গ্রেটার n গ্রেটার ইকুয়াস টু কে। তাহলে কি বোঝা গেল, m আর n দুজনে কে এর পর থেকে থাকার জন্য xn আর xm এর ডিফারেন্সটা ভেরি স্মল, মানে এপসাইলনের থেকে ছোট। এটাই প্রমাণ করলো। This shows that xn is a Cauchy sequence. Cauchy sequence তুমি চাইলে ডেফিনেশন ইউজ করে করতে পারো, যদি মনে করো যে না আমি তো রেজাল্ট জানি এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ Cauchy, সেটা দিয়েও তুমি বলতে পারো। তাহলে এই প্রবলেমটা দুটো স্টাইলে প্রুভ করা যাচ্ছে। আশা করি বুঝতে পেরে গেছো, না বোঝার কিছু নেই, ভেরি সিম্পল। কিন্তু সেই সিম্পল জিনিসও কখনো কখনো আমাদের কাছে খুব কঠিন লাগে। তো লিখে নাও। অ্যানালাইসিসে একটাই সুবিধা, পরীক্ষার সময় হতে পারে যে তুমি -1n/n এটা না দিয়ে দেখা গেল 1/2n দিয়েছে, বা 1/3n দিয়েছে, বা একটু হালকা চেঞ্জ করে 1/nই দিয়েছে। তাহলে ওই সিকোয়েন্সটা একই স্টাইলে প্রুভ করা যাবে, জটিল কিছু না। কিন্তু এই প্রমাণ করার স্টাইলগুলো মনে রাখতে হবে। আর 10 ইয়ার্সের কোশ্চিন যদি তুমি না করো, প্রিভিয়াস দিনের কোশ্চিন PYQ যদি না করো, কোনো মতেই কনফিডেন্স পাবে না। আর প্রিভিয়াস দিনের কোশ্চিনগুলো পড়ো বা প্রিভিয়াস দিনের কোশ্চিনগুলোকে সলভ করো, তো মনে হবে সব কোশ্চিন কমন। অনেক সময় কি হয়, কেউ বলে যে স্যার কোশ্চিন খুব সহজ এসছে, কিন্তু আমি পারিনি। এটার মানে হচ্ছে সেই বাচ্চাটি, সেই ছেলেটি হয়তো সে প্রত্যেকটা কোশ্চিন উল্টে পাল্টে দেখেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন উল্টে পাল্টে দেখেছে। পরীক্ষার হলে তার মনে হচ্ছে যে ও এটা তো 2004-এ এসেছিল, এটা 2010-এ এসেছিল, 2013-তে এসছে, কিন্তু প্র্যাকটিস করেনি, তার জন্য পারেনি। এরকম অনেকজন বলে। আর যারা 10 ইয়ার্সের কোশ্চিন একবারও উল্টে পাল্টে দেখবে না, তারা বলবে কোশ্চিন খুব কঠিন হয়েছে, না মনে যাচ্ছে, কারণ তার কি লেভেলের কোশ্চিন আসে সেই ধারণাটা তো নেই। সেই জন্য প্রিভিয়াস দিনের কোশ্চিনটার উপর জোর দাও। এই কটা দিন টাইম আছে, সারাক্ষণ প্রিভিয়াস দিনের কোশ্চিনগুলো সলভ করো। আমি তো সলভ করেই দিচ্ছি, সিরিজটা প্রায় সলভ করে দিলাম, সিকোয়েন্সটাও সলভ করে দিচ্ছি। নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে দিস ওয়ান। বলছে শো দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিস ওয়ান ইকুয়ালস টু 0, x এর যাই মান হোক না কেন। এই যে প্রবলেমটা যেন দুবার এসছে, এইখানে একটা, আর এই অঙ্কটা করতে গিয়ে যে টেকনিকটা করলাম এটা, যদি এটা 0-তে যায় তাহলে সেই যুক্তিতে বলবো এটাও 0-তে যাবে, কারণ এখানে x এর জায়গায় 2 বসিয়েছো। তাহলে এই অঙ্কটা কিন্তু একই অঙ্ক, দুটোর মধ্যে আলটিমেটলি কোনো পার্থক্য নেই। তাহলে আমরা ধরেই নিচ্ছি এটাকে let un x⁴n/n। সব থেকে ভালো টেকনিক হচ্ছে যে তুমি এটা রেশিও টেস্ট দিয়ে করো। তাহলে un + 1/un এর লিমিটিং ভ্যালু কত হচ্ছে দেখো, যদি লেস 1 হয় তাহলে 0-তে যাবে, যদি গ্রেটার হয় তাহলে ইনফিনিটিতে যাবে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে আমি লিখতে পারি x⁴n+1, নিচের দিকে হচ্ছে n+1 তার ফ্যাক্টরিয়াল, ইনটু উল্টে গেলে হবে n ফ্যাক্টরিয়াল, মানে un নিচে থাকলে উল্টে যাচ্ছে n ফ্যাক্টরিয়াল, নিচে x⁴n। দেখা যাক এই লিমিটিং ভ্যালু কত আসছে। n টেন্ডস টু ইনফিনিটি, এই টার্মটা কেটে গিয়ে উপরে x, আর এটা কাটলে নিচের দিকে n+1। x যা খুশি হোক না কেন, যেহেতু নিচের দিকে n+1 আছে আর n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা 0 হতে বাধ্য, 0 মানে লেস 1। যখনই এই লিমিটটা, যেহেতু এই লিমিটটা লেস 1,
দেয়ারফর বাই রেশিও টেস্ট ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো, আর সিরিজের কনসেপ্ট দিয়েও কেউ কেউ অ্যাপ্লাই করতে পারো। যে বাই রেশিও টেস্ট কেন বলা যেতে পারে, যে বাই রেশিও টেস্ট আমি বলবো সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, আর সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার এন এর টার্মের লিমিট 0 হবে। আর যদি বলো যে না সিকোয়েন্সই তো একটা রেজাল্ট ছিল যে বাই রেশিও টেস্ট এই লিমিটিং ভ্যালু আর হলে তার মান লেস 1 হলে কনভার্জেন্ট হয়, তাহলে বাই রেশিও টেস্ট আমরা কি বলতে পারবো, লিমিট এন টেস্ট টু ইনফিনিটি ইউএন এর মান 0। তার মানে সত্যি সত্যি এটা নাল সিকোয়েন্স, অর্থাৎ লিমিট এন টেস্ট টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টরিয়াল এন তার মান 0, সে তুমি যা খুশি এক্স নাও না কেন। ভেরি সিম্পল, 2 নম্বরের জন্য কিন্তু এটা ভালো একটা প্রবলেম মুহূর্তের মধ্যে করে দেওয়া যাচ্ছে। আশা করি বুঝতে পারছো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই অঙ্কগুলো হয়তো পড়াতে পড়াতে মাঝে মাঝে করেও দেওয়া হয়েছিল। আর সব থেকে বড় কথা, হেন কোনো প্রবলেম নেই যে পারা যাবে না, মানে এত ইজি একটা চ্যাপ্টার, এত ইজি একটা জায়গা। যেমন এখানেও একটা প্রবলেম দিয়েছে, গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স, গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 3 সাবসিকোয়েন্সিয়াল লিমিট। তাহলে তুমি এমন একটা এক্সাম্পল দাও কোনো একটা সিকোয়েন্সের যার নাকি 3টে সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে। 4টে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের এক্সাম্পল দেওয়া যেতে পারে, 5টা দেওয়া যেতে পারে, 6টা দেওয়া যেতে পারে, তাহলে 3টে সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে, এরকম এক্সাম্পল কি হবে যে এক্স্যাক্টলি 3টেই সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে, তার বেশি থাকতে পারে না। আমি তোমাদেরকে এক্সাম্পলের ট্রিকটাও বলে দিচ্ছি, অনেকগুলো এক্সাম্পল আছে, অনেক প্যাটার্ন আছে, তো যে কোনো একটা এক্সাম্পল নিতে পারো, 3টে সাবসিকোয়েন্স থাকবে এরকম এক্সাম্পল তুমি নিতেই পারো। লেট xn সমান সমান, যদি আমি সাইন n পাই বাই 2 নেই, তাতেই আমার রেজাল্টগুলো ফুলফিল করে যাবে। নিয়ম কি, সাইন n পাই বাই 2 এর কটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে যাচাই করার জন্য n এর মান যদি 1 নাও তাহলে এটা 1, n এর মান 2 নিলে পাই মানে 0, n এর মান 3 নিলে সাইন 3 পাই বাই 2 মানে নিচের দিকে তাহলে -1, 4 যদি নাও তাহলে 0, 5 যদি নাও তাহলে 1, 6 যদি নাও 0, তারপরে 1, এরকম করে চলবে। অর্থাৎ এই সিকোয়েন্সের মেম্বারগুলো কি হবে, 1 1 1 করে রিপিট করবে, -1 -1 করে রিপিট করবে, আবার 0 0 0 0 করে রিপিট করবে। এটার মানে হচ্ছে তার 3টে সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে। একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট হচ্ছে 1, আরেকটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে -1। ব্যাস এইটুকু এক্সাম্পল বলে দিতে পারলেই হলো। সাবসিকোয়েন্সিয়াল লিমিটের ডেফিনেশন কি, সাবসিকোয়েন্সিয়াল লিমিট এল কে বলা হবে সাবসিকোয়েন্সিয়াল লিমিট যদি অন্তত একটা সিকোয়েন্স থাকে যে সিকোয়েন্সটা এলে যাবে। তাহলে ইফ দেয়ার এক্সিস্ট সাবসিকোয়েন্স যেটা এলে যাবে, তাহলে এলটাকে বলা হচ্ছে সাবসিকোয়েন্সিয়াল লিমিট। তাহলে আমার এখানে 3টে সাবসিকোয়েন্ট লিমিট আছে, সেটা আমি যাচাই করব কি করে, সেটার জন্য কি করে পাচ্ছি একটু খেয়াল করো। ধরো আমি বললাম যে x2n একটা সাবসিকোয়েন্ট লিমিট, তাহলে x2n এর মান কত হবে, সাইন 2n পাই বাই 2, তাহলে হিসেব মতো সাইন n পাই, আর সাইন n পাই এর মান কিন্তু 0। তাহলে x2n যদি তুমি বলো যে এটা লিমিট নিয়ে নেবো, লিমিট নিতে পারো, আর না হলে যদি টেন্স টু লেখো তাও চলবে, টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। মানে কি, এই x2n সিকোয়েন্সটা বা সাবসিকোয়েন্সটা 0তে যাচ্ছে, সো 0 ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট। তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো 0 ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট। তাহলে দেয়ারফর 0 ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট কার, অফ xn। তাহলে xn এর সাবসিকোয়েন্সিয়াল লিমিট 0। এবার চলে আসো আরও তো সাবসিকোয়েন্সিয়াল লিমিট, সেটা কি থাকবে, মনে করো নেক্সট যে সাবসিকোয়েন্ট লিমিটটা নেবো সেটা 2n - 1 নিলে হবে না, আর একটু বেশি কিছু নিতে হবে। সেটা আমরা নিচ্ছি 4n - 3। 4n - 3 হঠাৎ করে কেন নিলাম সেটার টেকনিকটা কারণটা বলি তোমাদেরকে। নিয়ম বলছে যে n এর মান যদি 1 বসাও তাহলে 1 আসে, 2 বসালে 0, 3 বসালে -1, 4 বসালে আবার 0, 5 বসালে কি হবে 1, 5 বসালে 1, 6 বসালে আবার 0, এভাবে চলছে। তার মানে 1 কখন কখন আসে, আমি যে 1 আসে 1 নম্বর টার্মে 1 আসছে, 2 3 4 5 5 নম্বর টার্মে 1 আসছে। তাহলে আমরা কি করছি দেখো, আমাদের নিয়ম হচ্ছে যে এন এর টার্ম বের করবো, এন এর টার্ম মানে এইখানে কত বসবে এটা বের করবে। সেটা নিয়ম কি, ফর্মুলাটা ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে ফর্মুলা। প্রগতিতে তোমরা করেছিলে, সমান্তর প্রগতিতে এই ধরনের রেজাল্ট কিন্তু করেছো। তার tn সমান সমান কি পেলাম, a প্লাস n মাইনাস 1 ডি। এখানে a মানে কি ফার্স্ট টার্ম, তাহলে 1,
এন মাইনাস ওয়ান তো এন মাইনাস ওয়ান, ডি মানে কি সাধারণ অন্তর, তাহলে এটা ওয়ান আর এটা 1 2 3 4, না এক, টোটাল নাম্বার টার্ম কত 1 2 3 4 5, 5, তাহলে 5 মাইনাস ওয়ান, তাহলে এদের কমন ডিফারেন্স হচ্ছে 4, 4 বসাও, 4 বসালে এখানে 1 প্লাস 4n মাইনাস 4, তারপরে 4n মাইনাস 3, তারপরে এই টার্মটা দিয়ে যে সাবসিকুয়েন্সটা থাকবে সেটা কিন্তু ওয়ানে যাবে, এই টার্মটা দিয়ে যে সাবসিকুয়েন্স থাকবে সেটা ওয়ানে যাবে। ব্যাস এইটুকু কনসেপ্ট দিয়ে বুঝতে পারলেই হলো। তাহলে দিস ইকুয়ালস টু সাইন অফ 4n মাইনাস 3 পাই বাই 2 কত হবে একটু যাচাই করি, এটাকে লিখতে পারি সাইন, তাহলে এটা 2 একটা কেটে যাবে, তাহলে 2n পাই মাইনাস 2n পাই মাইনাস 3 পাই বাই 2। আমরা জানি সাইন 2n পাই মাইনাস 3 পাই বাই 2 মানে এই কোয়াড্রেন্টটার কথা বলা হচ্ছে, আর এই কোয়াড্রেন্টে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু আমরা জানি যে কসের কোয়াড্রেন্ট, সাইন তাহলে নেগেটিভ, তাহলে এটা মাইনাস অফ সাইন 3 পাই বাই 2, কিন্তু 3 পাই বাই 2 মানে এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে আবার নেগেটিভ, তাহলে এটা মাইনাস অফ মাইনাস 1, তার মানে 1, তাহলে কোথায় যাচ্ছে রে বাবা, 1-এ যাচ্ছে, কখন অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। কি বুঝলাম, এক্স টু এন যেমন 0-তে যায়, এক্স 4n মাইনাস 3টা 1-এ যায়, সো 1 ইজ অ্যানাদার সাবসিকুয়েন্সিয়াল লিমিট, তাহলে 1টাও আমরা সাবসিকুয়েন্সিয়াল লিমিট হিসাবে বলতে পারি, প্রয়োজন এটা লিখেই রাখছি এখানে, তাহলে 1টাকেও আমরা সাবসিকুয়েন্সিয়াল লিমিট হিসাবে ঠিক আছে। তাহলে দেয়ারফর আমরা বলবো 1 ইজ এ সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ এক্স এন। এবার নেক্সট কি আসতে পারে, যে মাইনাস 1, তাহলে মাইনাস 1-এর জন্য কি করছি, এক্স 4n মাইনাস 1 নিচ্ছি, 4n মাইনাস 1 নিলে সাইন অফ 4n মাইনাস 1 পাই বাই 2, দ্যাট মিনস সাইন, তাহলে এটা 2n পাই মাইনাস পাই বাই 2, সাইন 2n পাই মাইনাস পাই বাই 2 মানে সাইন পাই বাই 2 কিন্তু মাইনাস হবে, তার মানে এটা মাইনাস 1, তাহলে কোথায় যাবে, আবার মাইনাস 1-এ যাবে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। কি বুঝলাম, 1 সাবসিকুয়েন্ট লিমিট, সিমিলারলি মাইনাস 1 অলসো সাবসিকুয়েন্সিয়াল লিমিট, তাহলে দেয়ারফর মাইনাস 1 ইজ অলসো সাবসিকুয়েন্সিয়াল লিমিট। তাহলে ইনডাইরেক্টলি কি বলা যেতে পারে, ইনডাইরেক্টলি বলা যেতে পারে যে দাস, কনক্লুশনটা আনবো, দাস এক্সএন হ্যাজ, এক্সএন মানে কি, দ্যাট ইজ সিকোয়েন্সটা হচ্ছে সাইন এন পাই বাই 2 হ্যাজ 3 সাবসিকুয়েন্সিয়াল লিমিট, এটা এক্স্যাক্টলি 3 সাবসিকুয়েন্সিয়াল লিমিট, তাহলে হ্যাজ এক্স্যাক্টলি বলো, তাহলে এক্স্যাক্টলি 3 সাবসিকুয়েন্সিয়াল লিমিট, তাহলে 3টে সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে 1 0 মাইনাস, বোঝা গেল। তাহলে এমন একটা এক্সাম্পল দাও যে এক্সাম্পলে নাকি 3টে সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে, আমি যে এটা দেওয়ার পর ভেরিফাই করে দেওয়াটা ভালো, যদি ভেরিফাই করে দাও তাহলে সুবিধা হবে। এবার এছাড়া তুমি আর এক্সাম্পল দিতে পারবে না, কেউ কেউ যদি বলে যে কস এন পাই নেবো, আমি যে চলবে, এন পাই বাই 2 যদি নেবো চলবে, তাহলে আরো যদি এক্সাম্পল চাও, তাহলে আরো এক্সাম্পল যদি চাও, তাহলে আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, এক্স এন সমান সমান কস এন পাই বাই 2, এরও কিন্তু দুটো থাকবে। আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে এক্স এন সমান সমান বক্স অফ এন বাই 3, এটাও একটা হতে পারে, এরও 3টে সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে। তুই বলছিস কি করে 3টে সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে, সেটা শোনো কি কি থাকবে। এন এর মান 1 নিলে 1/3 মানে 0, এন এর মান যদি 1 নেই তাহলে 1/3 মানে 0, এন এর মান যদি 2 নেই তাহলে 2/3 মানে আবার 0, এন এর মান যদি 4 নেই, 4 যদি নেই তাহলে 4/3 ভুল বললাম, এটা নিতে হবে n/2 মাইনাস, না সরি, n/3 মাইনাস বক্স অফ n/3, ঠিক আছে, এরকম টাইপের একটা এক্সাম্পল নিলে হবে। ওয়েট একটু দেখে নেই একবার।
যদি এমন নেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে এটা 3টে সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে। এবার কি কি সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে সেটা যাচাই করার জন্য নিয়মটা কি শোনো। এন এর মান 1 নাও, 1 নিলে হবে 1/3 -0, তাহলে এটা 1/3 হবে শুধু। কেন -0 বললাম? এন নিলে n নিয়েছো যেহেতু, তাহলে 1/3 তার বক্স কি হবে 0। 2 নাও, তাহলে 2 নিলে হবে 2/3 -0, তাহলে 2/3 হবে। 3 নাও, 3 নিলে হবে এটা 1, আর এখানে 3 নিলে হবে 1, তাহলে 1 - 1 0, তাহলে 3 নিলে 0 হবে। 4 নাও, 4 নিলে হবে 4/3 -4/3 তার বক্স। কিন্তু তোমরা সবাই জানো 4/3 মানে 1 তার বক্স, তাহলে নিলে এটা ক্যালকুলেট করলে কি হবে 1/3, তাহলে আবার 1/3। 5 নাও, 5 নিলে হবে দেখবে 2/3। 6 নাও, তাহলে 0। এইভাবে করে চলছে। বলো দেখি এই সিকোয়েন্সটার যে মেম্বারগুলো দেখতে পেলাম তারা কতগুলো মেম্বার ডিস্টিংক্ট? 1টা 2টো 3টে। তাহলে কটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে এই অঙ্কটার ক্ষেত্রে? 3টে। আমার কথা বোঝা গেল কি বললাম? ইয়েস অর নো? নিশ্চয়ই বোঝা গেছে। এবার কেউ কেউ বলতে পারে স্যার 4টে হলে কি হবে? গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স হুইচ হ্যাজ 4 সাবসিকোয়েন্সিয়াল লিমিট। তাহলে কি করে বলো? বুঝেছো? 5টা আছে এরকম এক্সাম্পল, কি করবে বলো? আমার কথা কি বোঝা গেছে? 6টা আছে এমন এক্সাম্পল, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এই এক্সাম্পলটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল, ওই জন্য আমি 3টে থাকবে তার জন্য 3, 4টে থাকলে 4, 5টা থাকলে 5, 10টা থাকলে 10, 50টা থাকলে নিচে 50। তাহলে এই এক্সাম্পলটা নেওয়া যেতে পারে, এটা ভালো একটা এক্সাম্পল। 2024 সালের কোশ্চেন সলভ করছি, প্রায় সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এবার অ্যান্সার এনি 3 কোশ্চেন একটা সুবিধা আছে যে এখানে অপশন অনেক বেশি থাকে। তো এই যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রোডাক্টের যে রুল, সেই রুলটা, ভাগের যে রুল, সেই ভাগের রুল আমরা অ্যালজেব্রিক প্রপার্টির ভাগের রুল দিয়ে যে প্রবলেম সেটা কিন্তু অলরেডি করে দিয়েছিলাম। এই ভাগের রুল দিয়ে যে প্রবলেম সেগুলো অলরেডি আমাদের করা হয়ে গেছে। যদি কেউ বলো যে এটা কি করে দেখাবো এরকম হচ্ছে, তার জন্য আমি একটু হিন্টস দিতে পারি। এটা প্রুভ করব না, কারণ এটা তুমি বইয়ে যে কোনো স্ট্যান্ডার্ড বুকে পেয়ে যাবে। তোমাদের জন্য আমি হিন্টস দিতে পারি, কারণ এটা প্রমাণ করা মানে প্রচুর ঝামেলা। হেন্সটা কি? হেন্সটা হচ্ছে ধরে নেব লেট লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন এর মান হচ্ছে এল, আর লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ওয়াই এন এর মানটা হচ্ছে এম। যেহেতু বলে দেওয়া আছে ওয়াই এর লিমিটটা নট ইকুয়ালস টু 0, তাহলে এম এর মান নট ইকুয়ালস টু 0। আমি হিন্টস দেবো কিভাবে না, দেখাবো যে এই মানটা এল বাই এম এ গেছে, তাহলে এক্স এন বাই ওয়াই এন মাইনাস এল বাই এম, এটা লেস এপসাইলন দেখাতে পারলেই হয়ে যাবে, এটাই টার্গেট। তাহলে এক্সএন বাই ওয়াই এন মাইনাস এল বাই এম, এটাকে লেস এপসাইলন আমি দেখাতে চাইছি। তাহলে উপায় কি? লেস এপসাইলন দেখানোর জন্য নিচের দিকে ওয়াই এন ইন্টু এম হবে, উপরের দিকে এক্সএন ইন্টু এম মাইনাস এল ইন্টু ওয়াই এন হবে। হলো? তারপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করব। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করার আগে আরেকটু অ্যাডজাস্ট করি, যে এখানে আমি একটা এম কমন নিলে পাবো এক্সএন মাইনাস এল, তো বেশি নিয়েছি অ্যাডজাস্ট করার জন্য এই দিকে আবার একটা এল কমন নিলে পাবো ওয়াই এন মাইনাস এম। এবার যদি বলো যে না এটা বোঝা গেল না, তাহলে তার উত্তর হচ্ছে আমাদের অলরেডি জানা আছে যে এই টার্মের সঙ্গে এই টার্ম গুণ করে দিস ওয়ান, এটার সঙ্গে এটা গুণ করে যেটা আসবে এই টার্মটার সঙ্গে এই টার্মটা গুণ করে কেটে যাবে, আবার এই এল এর সঙ্গে ওয়াই এন গুণ করে এটা আসবে। তার মানে এই লাইন থেকে এই লাইনটা লেখা যায়। পরের লাইনে কি হবে? লেস ইকুয়ালস টু উপরে হচ্ছে মড এম আর এক্সএন মাইনাস এল তার মড, প্লাস মাইনাস থাকলেও প্লাসই হয়, মড এল, আর নিচের দিকে হচ্ছে ওয়াই এন মাইনাস এম তার মড, আর নিচে যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কি? মড অফ ওয়াই এন ইন্টু মড অফ এন। আমাদের প্রথম কাজ কি? ওয়াই এনটা যেহেতু এল এ যাচ্ছে বা এম এ যাচ্ছে, তার মানে কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড হবে সেখান থেকে, বা 1/ওয়াই এনটাও কনভার্জেন্ট হবে। ওয়াই এন কনভার্জেন্ট হলে 1/ওয়াই এন কনভার্জেন্ট হবে, 1/ওয়াই এন কনভার্জেন্ট হলে 1/ওয়াই এনটা বাউন্ডেড হবে, তাহলে এটা লেস ইকুয়ালস টু কে করে দাও, তাহলে ফিক্সড হয়ে গেল। তারপরে যেই লেস ইকুয়ালস টু কে চলে আসবে, এবার যেহেতু এক্সেনটা এলে যায় তাহলে এপসাইলন বাই সাম 2 ইন্টু মড এম দরকার, কেটে যাবে। আবার এটাও যেহেতু তোমার
এমে যাচ্ছে তাহলে এখানেও এপসাইলন বাই সামথিং লেখা যাবে, দিয়ে দুটোকে অ্যাডজাস্ট করে করে আমরা একটা লেস এপসাইলন করে দিতে পারবো। এই লাইনটা নিয়ে আসার পর লেস এপসাইলন দেখাবো কখন, এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য। এটা ডিটেলস যদি করতে চাও তাহলে আমার রেকর্ডিং ক্লাসগুলোর যেগুলো করে দেওয়া ছিল সেখানেই করে দেওয়া আছে, এটা রিসেন্ট দিনেই করিয়েছি। যেহেতু 4 নম্বর দিয়েছে মানে একটু লেন্দি হবে, কিন্তু এটা একটা ভালো প্রবলেম, পরীক্ষার সময় আসার মতো। তোমাদের সময় প্রোডাক্টের যে রুলটা সেটা আসার একটা হাই চান্স আছে, প্রোডাক্টের যে রুল সেই রুলটা আসার একটা হাই চান্স আছে। এরপরে আমি দেখতে পাচ্ছি স্টেট স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরাম কাকে বলে সেটা স্টেট করো, করার পর প্রমাণ করো, প্রুভ দ্যাট এই লিমিটিং ভ্যালু 1 হবে। আর এই লিমিটিং ভ্যালু 1 সেটা কিন্তু অলরেডি প্রুভ করা হয়ে গেছে, তাই তো? ইয়েস অর নো? তো স্যান্ডউইচ থিওরামের স্টেটমেন্ট এটা একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। যেহেতু এই রেজাল্টটা খুব স্ট্যান্ডার্ড, অলরেডি করা আছে, সেই জন্য আমি আর করাচ্ছি না। স্যান্ডউইচ থিওরামের ঠিক পরেই মাপার বইতেই আছে, দেখবে। পেজ নাম্বার যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি পেজ নাম্বারটা বলে দিতে পারি, কিন্তু আমার বইয়ের পেজ নাম্বারের সঙ্গে হয়তো মিলবে না, তবু আমি একটু স্যান্ডউইচ থিওরামের পেজ নাম্বারটা খালি বলে দিচ্ছি। 130 আমার পেজ নাম্বারের সঙ্গে মিলবে না খুব সম্ভবত। থিওরাম নাম্বার 5.5.5 ছিল, 130 পেজে আছে, তারপরেই উদাহরণে একটা অঙ্ক করে দেওয়া আছে। তো 2024 সালে এটা ভালো একটা প্রবলেম। এই প্রবলেমটা আমার মনে হয় তোমরা সুন্দর বুঝতে পেরেছো। এবার এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। স্টেট অ্যান্ড প্রুফ কোচি ফার্স্ট থিওরাম। কোচি ফার্স্ট থিওরাম, স্টেট অ্যান্ড প্রুফ কোচি ফার্স্ট থিওরাম অন লিমিট। কোচি ফার্স্ট থিওরাম দিয়ে কি করে এটা প্রুফ করা যায়? স্ট্যান্ডার্ড একটা প্রুফ, খুব সুন্দর, ইম্পর্টেন্ট প্রমাণ। স্টেটমেন্ট কেমন জানো তো? লেট ইউএন বি এ সিকোয়েন্স অফ, যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার if limit n tends to infinity un এর মান যদি l এ যায় তাহলে then limit n tends to infinity u1 plus u2 plus u3 plus un by n সেটাও l এ যাবে। তাহলে u1 plus u2 plus u3 plus un by n সেটাও l এ যাবে। এটাকে বলা হচ্ছে কোচি ফার্স্ট থিওরাম অন লিমিট। কোচি থিওরামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের নাম্বার বেড়ে গেছে, সিলেবাস সামান্যই আছে, সেই কারণে দেখবে যে ভুরি ভুরি কোশ্চিন কমন পাবে, অর্থাৎ রিপিট কোশ্চিনও তুমি পাবে, প্রচুর রিপিট কোশ্চিন পাবে। কোচি ফার্স্ট থিওরামের স্টেটমেন্ট দিস ওয়ান প্রুভ করার জন্য আমরা দুটো কেস দিয়ে প্রুভ করেছিলাম, এটা করে দিয়েছিলাম একদম লাস্টের দিকে দেখবে করে দিয়েছিলাম। এল সমান সমান 0 নিয়ে একটা প্রুভ করেছিলাম, তারপরে আমরা কেস 2তে প্রুভ করব কি, যে এল এর মানটা নট ইকুয়াল টু 0 হলে কি করে প্রুফটা করা যায়। কোচি ফার্স্ট থিওরাম অন লিমিট মাপার বইতেই করে দেওয়া আছে, খুব স্ট্যান্ডার্ড রেজাল্ট, যেহেতু যে কোনো স্ট্যান্ডার্ড বুকে তোমরা পেয়ে যাবে। তো মাপার বইতে কত পেজে করা আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আছে পেজ নাম্বার 168, 5.16 থিওরাম নাম্বার 168 আমার বইতে। তোমাদের আপ টু ডেট ভার্সনটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু 5.16 থিওরাম নাম্বার যখন বলা আছে সেটা মেবি মিলে যেতে পারে। 5.16.1 এই থিওরামটাতে করা আছে, একবার দেখে নেবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি বড় বড় থিওরামগুলো করাচ্ছি না, যেগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট করে দেওয়া হয়েছে সেইগুলো আর করাচ্ছি না। এবার চলে আসো, মানে খুব পরিচিত পরিচিত কোশ্চেন আছে। Define Cauchy sequence and prove that Cauchy sequence is bounded. তোমাকে বলছি Cauchy sequence কাকে বলে সেটা আগে ডিফাইন করো, তা প্রমাণ করো Cauchy sequenceটা বাউন্ডেড। Cauchy sequence বাউন্ডেড আলাদা করে মাপার বইতে প্রমাণ করা নেই, আছে Cauchy sequence ইজ কনভার্জেন্ট, আর সেই কনভার্জেন্ট প্রুভ করতে গেলে বাউন্ডেড প্রুভ করতে হয়। তারপরে বলজানো-ওয়েস্টার থিওরাম অ্যাপ্লাই করে দেখাতে হয় তার সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে, ওই সাবসিকোয়েন্সিয়াল লিমিটটাই নাকি তার লিমিট হবে। তো ডিফাইন Cauchy সিকোয়েন্স 1 নম্বর, Cauchy সিকোয়েন্সটা বাউন্ডেড সেটার জন্য 1 নম্বর। ইজ দ্য কনভার্স ইজ ট্রু, মানে যে সমস্ত সিকোয়েন্সগুলো বাউন্ডেড
তারা কি কোচি সিকোয়েন্স? উত্তর হচ্ছে না। কেন? -1 সেটা দিয়েই উত্তরটা পেয়ে যাবে। যদিও এই প্রমাণটা খুব কঠিন নয়, আমাকে যদি বলো যে করে দিতে, আমি করে দিতে পারি। ভালো থিওরাম, খুব ইম্পর্টেন্ট। তো ডেফিনেশনটা কি বলা আছে? কোচি সিকোয়েন্সের ডেফিনেশন হচ্ছে এ সিকোয়েন্স, যে কোনো সিকোয়েন্স নাও, xn is said to be কোচি সিকোয়েন্স। কোনো একটা সিকোয়েন্স xn কে বলা হচ্ছে কোচি সিকোয়েন্স if for each epsilon greater 0 there exists k belongs to natural number such that modulus of xn minus xm less epsilon for all n greater equals to k and m greater equals to k এমন যদি হয় তাহলে সেই সিকোয়েন্সটাকে কোচি সিকোয়েন্স বলা হয়। অর্থাৎ সিকোয়েন্সের যে কোনো দুটো টার্ম কাছাকাছি যদি থাকে তাহলে সিকোয়েন্সটাকে কোচি সিকোয়েন্স বলা হয়। আর যে কোনো দুটো টার্ম কাছাকাছি থাকার শর্তটাই কিন্তু বলছে যে কনভার্জেন্ট হওয়ার শর্ত। কারণ সিকোয়েন্সের টার্মগুলো খুব কাছাকাছি আছে মানে কি, এই অসংখ্য পয়েন্টগুলো কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হওয়ার চেষ্টা করছে। আর আমরা জানি সিকোয়েন্সের লিমিট মানে n টেন্ডস টু ইনফিনিটির জন্য অসংখ্য পয়েন্ট কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হবে, যেটাকে আমরা তার টেন্ডেন্সি বলি, যে সিকোয়েন্সগুলো কোন জায়গায় গিয়ে মিলিত হওয়ার চেষ্টা করছে, টেন্ডেন্সি। ওই টেন্ডেন্সি দিয়েই বলে দিতে পারবো যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে। ভেরি সিম্পল, কিচ্ছু নেই। সেকেন্ড পার্টটাকে আমাকে বলছে বাউন্ডেড শুধু দেখাতে হবে। তো বাউন্ডেড দেখানোর জন্য কি টেকনিক? আমরা এই টার্ম থেকে বাউন্ডেড দেখাবো। তাহলে বাউন্ডেড দেখানোর জন্য let xn be a কোচি সিকোয়েন্স, ধরে নিলাম xn টা কোচি সিকোয়েন্স, দেন আমরা কি বলতে পারবো? ফর ইচ এপসাইলন জানি আমি, তাহলে ফর এপসাইলন ইকুয়ালস টু 1 এর জন্য ঘটনাটি ঘটবে। তাহলে ফর এপসাইলন 1 there exists k belongs to natural number such that modulus of xn minus xm less 1 for all n greater equals to k and for all m greater equals to k সবার জন্য ঘটবে এটা। তা আমার প্রথম কাজ কি? পুট m equals to k, কারণ জানি যে m এর মান k এর পর থেকে যে কোনো নাম্বারের জন্য যেহেতু ঘটছে, তাহলে k এর জন্য ঘটবে। তাহলে xn minus xk less 1 for all n greater equals to k হলো। তারপর লাইনের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে আমরা যদি এই মডুলাসটা ব্রেক করে দিই, তাহলে xn লেস xk প্লাস 1 আর এই দিকে হবে xk মাইনাস 1। কখন? যখন n গ্রেটার ইকুয়ালস টু k। এবার আমরা বাউন্ডেড দেখাতে চাইছি যে এই সিকোয়েন্সটা সত্যি সত্যি বাউন্ডেড সিকোয়েন্স হবে। সেটা দেখানোর জন্য একটা ভালো ট্রিক, যে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো এই টার্মের থেকে ছোট আর এই টার্মের থেকে ছোট, বাউন্ডেড অলমোস্ট হয়ে গেছে, কিন্তু কে এর পর থেকে। তাহলে কে এর আগের টার্মগুলো কি হবে আমি তো জানি না। সেই কারণে একটা সুন্দর ট্রিক হচ্ছে লেট স্মল এম সমান সমান মিনিমাম অফ, কার মিনিমাম? না x1 x2 x3 করে ধরো xk মাইনাস 1, তারপরে xk, তারপরে xk প্লাস 1, চলতেই আছে এদের মিনিমাম। কিন্তু আমরা জানি ইনফাইনাইটলি মেনি টার্ম থাকলে তার মিনিমামের অস্তিত্ব নেই, কারণ ফাইনাইট সংখ্যক টার্মের মিনিমাম এক্সিস্ট করতে পারে। যেহেতু আমার জানা আছে যে কে এর পর থেকে যে কোনো টার্ম নাও xk, তার থেকে এটা ছোট, তাহলে আমি এই কে এর পরে বরঞ্চ তার পরিবর্তে এই টার্মটা বসিয়ে দিলাম। তাহলে xk মাইনাস 1 বসিয়ে দিলাম। কে এর পরে তো এই টার্মটা সবসময় হবে, তাহলে ওই দিকের টার্মগুলো আর একটাও নেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি বলতে পারি যে এম এর মানটা হচ্ছে মিনিমাম অফ দিস ওয়ান। তার মানে এই টার্মটা হচ্ছে কে এর পর থেকে ঘটছে আর এই আগের টার্মগুলো কে মাইনাস 1 এর জন্য ঘটছে। ক্যাপিটাল এম সমান সমান বরঞ্চ ধরে নিলাম ম্যাক্সিমাম অফ সেই একই যুক্তি x1 x2 x3 করে xk মাইনাস 1, আর xk এর থেকে বড় তো এটা, তাহলে ম্যাক্সিমাম যখন নিচ্ছি তাহলে বড় টার্মটাই নিয়ে নাও। তাহলে পরের টার্মটা হচ্ছে xk প্লাস 1, গুলিয়ে ফেলো না কিন্তু, এটা সাফিক্সে আছে আর ওটা উপরে আছে, এটা সাফিক্সে আছে এটা উপরে আছে, দুটো কিন্তু আলাদা আলাদা টার্ম। তাহলে এই যেই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে কনক্লুশন টানা যেতে পারে যে এবার সিকোয়েন্সের যত টার্ম আছে সবাই ক্যাপিটাল এম এর থেকে ছোট, কারণ ক্যাপিটাল এমটা ম্যাক্সিমাম, আর স্মল এম এর থেকে বড়, কারণ স্মল এমটা মিনিমাম। কখন এটা?
ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। হেন্স আমরা বলতে পারবো যে সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড। তার মানে কোচি সিকোয়েন্স হলেই কিন্তু বাউন্ডেড হবে। এই পৃথিবীতে যত কোচি সিকোয়েন্স আছে সবাই বাউন্ডেড। খুব সুন্দর, অন্যরকম। এইগুলো যত প্র্যাকটিস করবে ভালো লাগবে, প্র্যাকটিস না করলে ভালো লাগবে না। আর 2024 সালে কোশ্চেনটা সত্যি খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন এসেছিল, দেখে তো স্যাটিসফ্যাকশন আসছে যে না একদম ঠিকঠাক আছে। আরও একটা পার্ট আছে, সেই পার্টটা বলছে কনভার্সটা কি ট্রু হবে, যদি হয় তাহলে তুমি কারণ দর্শাও, আর যদি না হয় তাহলে একটা কাউন্টার এক্সাম্পল দাও। ওটাকেই বলা আছে জাস্টিফাই ইওর অ্যান্সার। তোমার অ্যান্সারের রেসপেক্টে জাস্টিফাই পড়ো। তার মানে লাস্ট পার্টটাতে বলবো কনভার্স ইজ নট ট্রু। কনভার্স ইজ নট ট্রু। তা কনভার্স ট্রু নয় এই কথাটির মানে কি? কনভার্স ট্রু নয় এই কথাটির মানে হচ্ছে আমাকে তাহলে এমন একটা এক্সাম্পল দিতে হবে যে যেটা বাউন্ডেড কিন্তু কোচি নয়, কোচি সিকোয়েন্স নয়। তাহলে তার জন্য কি চাইছি? ফর এক্সাম্পল, লেট xn সমান সমান -1 to the power n belongs to natural number, then xn is a বাউন্ডেড সিকোয়েন্স, নো ডাউট। আর এটার কারণটা হচ্ছে তার আপার বাউন্ড হবে 1 আর লোয়ার বাউন্ড হবে -1, তাহলে এটা বাউন্ডেড সিকোয়েন্স। বাট xn ইজ নট কনভার্জেন্ট নয়। কেন কনভার্জেন্ট নয়? কারণটা কি? কারণ হিসেবে তুমি লিখতে পারো যে এই xn এর আপার লিমিটটা হচ্ছে 1 আর এর লোয়ার লিমিট হচ্ছে -1, আর 1 আর -1 সমান হয় না, এটা কারণ দিয়ে দাও যে আপার লিমিট 1, লোয়ার লিমিট -1, তাহলে এটা কনভার্জেন্ট হবে না। বাট দিস ওয়ান নট কনভার্জেন্ট অ্যান্ড হেন্স নট কনভার্জেন্ট মানে নট কোচি, অ্যান্ড হেন্স xn ইজ নট কোচি সিকোয়েন্স। তাহলে কি প্রমাণ হলো এখান থেকে? এটা প্রমাণ হলো যে কোচি সিকোয়েন্স হলে বাউন্ডেড, নির্ধারিত হতেই হবে বাউন্ডেড। কোচি সিকোয়েন্স হলে বাউন্ডেড হতেই হবে, কিন্তু বাউন্ডেড হলে কোচি হবে এমন কোনো কথা নয়। তো এই পার্টটা কিন্তু ডাইরেক্টলি বইতে কোথাও লেখা নেই, এটা ডাইরেক্টলি কোথাও বইতে লেখা নেই, বাট খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। সেই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে আবার কি কোশ্চেন আছে? এরপরের কোশ্চেনটা বলছে লোয়ার লিমিটের গল্প সংক্রান্ত আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এটাও খুব ভালো কোশ্চেন, পরীক্ষার সময় আসে, আর এটা আমি করেও দিয়েছি। যদি তোমরা বলো যে করে দিন তো করে দিচ্ছি। xn yn b2 বাউন্ডেড সিকোয়েন্স, আর এদের লোয়ার লিমিট আগে লিমিট xn তারপর প্লাস একটা yn, বলছে এটা লেস ইকুয়াস টু হবে। অর্থাৎ যদি আলাদা আলাদা করে তুমি লোয়ার লিমিট নাও, তাদের সাম যদি সাম করার পর লোয়ার লিমিট নাও তার থেকে ছোট হবে, সাম করে লোয়ার লিমিটটা বড় হবে, আর আলাদা আলাদা এটা হবে। এবার যদি বলে সাইট অ্যান এক্সাম্পল ফর হুইচ দ্য স্ট্রিক্টলি ইনইকুয়ালিটি হোল্ড। স্ট্রিক্টলি ইনইকুয়ালিটি হোল্ড এই কথাটির মানে হচ্ছে যে এই টার্মটা ইকুয়ালিটি হবে না, তার প্রেফারে একটা কাউন্টার এক্সাম্পল দাও। সেই কাউন্টার এক্সাম্পলটা খুব সহজ, যে আমি দেখাতে পারবো যে এটা সত্যি সত্যি স্ট্রিক্টলি ইকুয়ালিটিটা হচ্ছে না, স্ট্রিক্টলি ইনইকুয়ালিটি ঘটছে। এটা একটা ভালো কোশ্চেন, আমি করে দিচ্ছি। এছাড়া আর কি কি কোশ্চেন এসেছিল? এরপরে আবার সেকেন্ড আরেকটা প্যাটার্নের কোশ্চেন এসেছিল। তার মধ্যে আমরা মনে হয় এরকম টাইপের একটা কোশ্চেন এটা সলভ করে দিয়েছিলাম না রে? সলভ করেছিলাম, মনে আছে? খুব ভালো কোশ্চেন, মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ সংক্রান্ত। আর প্রুভ দ্যাট এভরি সিকোয়েন্স হ্যাজ মনোটোন সাবসিকোয়েন্স, এটাও খুব সুন্দর কোশ্চেন। ক্যান্টো ইন্টারসেকশন থিওরাম, তারপরে n টু দি পাওয়ার 1/n এর মান হচ্ছে 1 হলে কি হবে, আর প্রুফ অর ডিসপ্রুভ বলে আরেকটা, আর এই একটা কোশ্চেন। তো এখানে যতগুলো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সহজ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন পারা যাবে। মাপার বই তোমাদের সবার কাছে আছে।
আমাকে যদি মাপার বইটা একটু ওপেন করি, কোথায় আছে দেখি, তাহলে কি হবে না, একদম কোথায় ছিল না ছিল সব দেখিয়ে দেওয়ার প্রুফগুলো করে দিয়েছি, যেহেতু সেকেন্ড টাইম আর করতে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে। কতবার আর প্রুফ করবো, ক্লান্ত হয়ে যাচ্ছে প্রুফ করতে করতে। রিয়েল অ্যানালিসিসের বুক আমার কাছে অনেকগুলো আছে, যেমন বাটলে শেফার্ড, তারপরে তোমার হচ্ছে ডি ব্লোচ, পি বালির বইটাও ভালো, মালিক আরোরা, স্টেফেন অ্যাবট, তারপরে অ্যাপোস্টলের বইটা আমার কাছে এমনিতেই হার্ড কপি আছে, রুদিনের বইটা খুব ভালো। তো এগুলো কিন্তু রিয়েল অ্যানালিসিসের বুক, রুদিনের বইটা খুব সুন্দর বই। এগুলো সব হচ্ছে রিয়েল অ্যানালিসিস পড়তে গেলে এই সমস্ত বইগুলোর রেফারেন্স নিতে হয়, এগুলো সব বিদেশি রাইটারের বই। এবার সাধারণত বিদেশি রাইটারের বইগুলো ছেলেপেলেগুলো পছন্দ করে না, বলে স্যার কিচ্ছু বুঝতে পারছি না, এমনিতেই তো ফেল করে যাব। তো রিয়েল অ্যানালিসিস অন্তত পড়তে গেলে তোমাকে এই বিদেশি রাইটারের বইগুলো পড়তে হবে। যত এই ধরনের বইগুলো পড়বে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে অন্যরকম জায়গা। তো মাপার বইটাও আমার কাছে আছে, সে অজিত কুমারের বইটাও বেশ ভালো বই। মাপার বইটা কোথায়, ফান্ডামেন্টাল অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, একটা ফান্ডামেন্টাল অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটাও একটা খুব ভালো বই জানো তো। এই বইটার নাম হচ্ছে, এটা হচ্ছে তোমার মালিক মডারসন সেন। এখানে যে এম কে সেন দেখতে পাচ্ছ, এম কে সেন হচ্ছে পিওর ম্যাথমেটিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তো এম কে সেন হচ্ছে দিস ওয়ান, মালিক মডারসন সেন। তো মালিক মডারসন সেনের এই বইটা হচ্ছে অ্যালজেব্রার জন্য, যেখানে তুমি গ্রুপ থিওরিটা পাবে, ম্যাপিং, রিলেশন, এই সংক্রান্ত কথাবার্তাগুলো পাবে। খুবই ভালো বুক, খুব স্ট্যান্ডার্ড বুক। মালিক মডারসন সেন বলে যে রাইটারটা, সেটা, এটার বইটার ডলারে প্রাইসটা লেখা থাকে। আমি সেই কারণে কি করেছিলাম, একদম বইটা প্রিন্ট করে বাইন্ডিং করেছিলাম যখন পড়াশুনো করতাম, তখন এই যে প্রিন্টিং করে বাইন্ডিং, এটা প্রিন্টিং করে বাইন্ডিং করেছিলাম। মালিক মডারসন সেন, অনেক দিন আগে বই, এই যে ফান্ডামেন্টাল অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, মালিক মডারসন সেন, প্রিন্টিং করে বাইন্ডিং। সেটা করা যেতে পারে যদি মনে হয় যে না, নিতে পারছি না। রিয়েল অ্যানালিসিসের এসকে মাপার যে বইটা আছে, সেই বইটা আমার কাছে রিয়েল অ্যানালিসিসের না একদম পুরো নোট পর্যন্ত ছিল। আমি তোমাদের নোটগুলো দেইনি এই কারণে যে নোট যখনই পেয়ে যাবে তখন আর পড়াশোনা করবে না, সেই জন্য নোটগুলো দেওয়া হয়নি। কিন্তু তোমার বিশ্বাস করবে না, প্রত্যেকটা জায়গা গুছিয়ে ঠিকঠাক করে লেখা আছে। তোমরা যদি কেউ বলো যে সিকোয়েন্সটা দেখান, কোথায় গেল, এটা সিকোয়েন্স, এক্সারসাইজ 7, এক্সারসাইজ 7-এর সম্পূর্ণ কোশ্চেন পর 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 সলভ করা আছে। সব কোশ্চেন যতগুলো আছে, এক্সারসাইজ যতগুলো কোশ্চেন আছে সব সলভ করা আছে, যতগুলো কোশ্চেন আছে সব। এটা এক্সারসাইজ 7, সবগুলো। তারপরে যদি মনে করো এক্সারসাইজ, এটা সিরিজটা কোথায়, এটা সিরিজের এক্সারসাইজ 9 সব সলভ করা আছে, সব যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ সব সলভ করা আছে। কিন্তু তোমাদের তো পড়ার এনার্জি নেই, তোমরা এ করবে কি করে, ওই জন্য যেহেতু কোনো এনার্জি নেই সেই জন্য আমি দেইনি, নাহলে সব সব প্রত্যেকটা লিখেও দিয়েছি অবশ্য। ইনফ্যাক্ট রিয়েল নাম্বার সিস্টেম, তোমার মনে হলো রিয়েল নাম্বার সিস্টেমে আমার নেওয়ার দরকার, এই যে রিয়েল নাম্বার সিস্টেম একদম প্রথম চ্যাপ্টার যাবতীয় কিছু পর 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 করে করা আছে। সেটিনারটারও সলভ করা আছে, রিয়েল নাম্বার সিস্টেম আর সেটিনারটা কোথায়, সিকোয়েন্সের নোট হচ্ছে এই যে সিকোয়েন্সের নোট। আচ্ছা, এটা
সিকোয়েন্সের পুরো নোট, হ্যাঁ এই যে সিকোয়েন্সের সমস্ত যত কিছু আছে পর 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 সিকোয়েন্স কি বলতে চাইছে সমস্ত নোট, ডায়াগ্রামে কে কে, মানে আমার একটা সময় মনে হয়েছিল যে বইটই একটা লিখবো, তো বই লিখতে গেলে যে কি হেডেক, তারপরে তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের দায়িত্ব নিয়ে নিলাম, দিয়ে একদম পুরো ঘেটে গেল সব কিছু। তো বই লেখার মতো করেই আমি এই নোটগুলো তৈরি করেছিলাম, এগুলো সব নিজস্ব, তোমাদের যেমন লিখে দিচ্ছি ওই লেখাগুলোই পরপর 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 করা আছে। তো এটা হচ্ছে সিকোয়েন্সের নোট, সিকোয়েন্স। চাইলে তোমরা, তোমাদেরকে আমি দিয়েও দিচ্ছি, আজকেই দিয়ে দিচ্ছি সিকোয়েন্সের নোটটা। যাই হোক, মাপার বইটাতে আমরা কোন কোন জায়গাগুলো করাচ্ছি একটু দেখিয়েছি, যে এসকে মাপার বই এক্ষুনি যেটা বললাম, এটা ইনফাইনাইট সিরিজ, তাই তো? এই যে এই ছিল কচি থিওরম অন লিমিট, কচি থিওরম অন লিমিট। তার মানে লিমিট ইউএনটা এল হলে এদের সামটা এল হবে। তোমার কাছে লেখা নেই, তুমি বইতেই পুরোটা পেয়ে যাবে। এবার আপার লিমিট লোয়ার লিমিট সংক্রান্ত যে কথাবার্তাগুলো ছিল, তার মধ্যে শুধুমাত্র আপার লিমিটটা করে দেওয়া আছে, আর লোয়ার লিমিটটা বলছে বাড়িতে নিজে নিজে কর। এটা তাহলে আপার লিমিট দিস ওয়ান, তাহলে লোয়ার লিমিট। তো আপার লিমিটটা এক্স্যাক্টলি যা যা কথাবার্তা বলেছো, লোয়ার লিমিটের ক্ষেত্রে শুধু উল্টো কথাবার্তাগুলো হবে। তো আপার লিমিটের যা যা কথাবার্তা ছিল সেটাই লোয়ার লিমিটে ইউজ করবে, ঠিক আছে? নাকি লিখে দেবো? সাইনেও কি বলছে, লিখে দেবো না দরকার নেই? তাহলে এটা নিজে নিজে করে নিও, এটা নিজে নিজে করে নিও। কিন্তু লাস্ট পার্টটাতে কি বলছে, যে এটা নট ইকুয়াল যে ঘটবে, তার কারণ কি, আমি যদি এক্স এন সমান সমান সাইন এন পাই বাই 2 নেই, আর ওয়াই এন সমান সমান কস এন পাই বাই যদি 2 নেই, তাহলে বলতে পারবো এর লোয়ার লিমিট হবে -1, আর এটারও লোয়ার লিমিট হবে -1। কেন? কারণ এটা 1 -1 0, তার সাবসিকোয়েন্সিয়াল লিমিট, সব থেকে ছোটটা হচ্ছে লোয়ার লিমিট। কিন্তু মনে রেখো, যদি আমি এক্স এন আর ওয়াই এন ওদের যদি প্লাস করতাম, তাহলে তার লোয়ার লিমিটটা কি হতো? প্লাস যদি করো, তাহলে যখন এটা -1 তখন কিন্তু এটা -1 নয়। তার মানে নিয়ম কি, এই সিকোয়েন্সের এটা সর্বোচ্চ মান, ধরো এটা π/2 সব থেকে বড় মান, তো π/2 কিন্তু এটা সব থেকে ছোট মান 0, তাহলে এদের সাম সব থেকে বড় কত হবে? 1 হবে, 2 হবে না। যে এটা 1, এটা 1, 1 + 1 2 হবে না কখনো। এর সব থেকে ছোট মানটা -2 কখনো হবে না, কারণ যখন এর মান -1 তখন ওর উপরের মানটা আবার +1, তাহলে এদের লিমিটিং ভ্যালুটা -1 হবে। তাহলে বাট এটা, তাহলে দেওয়ার পর আমরা কি পাচ্ছি, লোয়ার লিমিট xn প্লাস লোয়ার লিমিট yn, এদের মান কত? -2। সেটা কোনোদিনই কি লোয়ার লিমিট xn প্লাস yn এর সঙ্গে সমান হচ্ছে? আমি বলছি না, যেহেতু এটা তুমি -1 পাচ্ছ, তাহলে তোমরা বলবে যে কে বড় হচ্ছে, -2 এর থেকে -1 বড়, তাহলে এটা বড় হচ্ছে, ওই জন্য লেখা আছে যে ওই দিকের টার্মটা বড় হবে। তো সেকেন্ড পার্টটা দেয় না সাধারণত, হঠাৎ করে এবছর পরীক্ষা দিয়েছে, আর অনেকে কি করেছে, আপার সাম নিয়ে প্রমাণগুলো করে গেছে, আর লোয়ার সাম দিয়ে পরীক্ষার সময় প্রমাণ এসছে, তখন হয়তো ঘেটে ফেলেছে, হতে পারে। তাহলে এটা একটু নিজের মতো করে ফ্রেশ করে প্রথম পার্টটা করবে, আর সেকেন্ড যে পার্টটা সেটা আমি তো বলেই দিলাম। ওকে, নেক্সট 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 হচ্ছে এবার দ্বিতীয় সেকশনে আমাদের কি সুবিধা হলো বলো তো, যে এ বি সি ডি করে ই, এ বি সি ডি ই, অ্যান্সার ইন 3 কোশ্চেন, এ বি সি ডি ই, তাহলে দুটো বেশি আছে, 3টে কোশ্চেনে অ্যান্সার করতে বলছে। তারপরেরটা তো অ্যান্সার ইন 3 কোশ্চেন, সেখানেও এ বি সি ডি ই, তার মানে এখানেও 5টা, দুটো কোশ্চেন বেশি আছে। আর সত্যি দুটো কোশ্চেন বেশি থাকলে সেই কোশ্চেনগুলো রেসপেক্টে এটা করা যাবে। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলেছিলাম, তবু আরও একবার বলছি, এটা খুব ভালো একটা কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, কী করে করা যায়
তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। একটা সিকোয়েন্স xn ডিফাইন অ্যাজ ফলোস, যেখানে x2 থেকে x4 বড়, তার থেকে আবার x6 বড়, x8 বড়, এভাবে চলছে, কিন্তু x5 এর থেকে x3 বড়, তার থেকে x1 বড়। আর yn-টা বলে দেওয়া আছে x2n - 1 মাইনাস x2n সাচ দ্যাট yn এর লিমিটিং ভ্যালু 0-তে যদি যায় অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে তুমি প্রমাণ করো xn-টা কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। 5 নম্বর দেওয়া আছে, মানে অতিরিক্ত দেওয়া আছে। এটা কিন্তু অল্প স্বল্প নাম্বার নয়, অনেক বেশি নাম্বার দেওয়া আছে। তার কারণটা কি দেখো, x2 তার থেকে x4 বড়, তার থেকে x6 বড়, x5, x3, x1। ছবি আঁকলে আমরা বুঝবো x2টা এখানে আছে, x6 এখানে আছে, x8 এখানে আছে, x5 এখানে আছে, x6 এখানে আছে, x1 এখানে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দিস শোজ দ্যাট, এটাই প্রমাণ করছে যে x2n টাইপের সিকোয়েন্স ইজ মনোটোনিক্যালি ইনক্রিজিং। কেন এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং? কারণ x2 এর থেকে x6 বড়, x8 আরো বড়, তাহলে x2n টাইপের সিকোয়েন্সগুলো মনোটোনিক্যালি ইনক্রিজিং, ক্রমাগত বেড়ে যাচ্ছে, অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ বাই, বাউন্ডেড অ্যাবাভ, মনোটোন ইনক্রিজিং তো হচ্ছে, আবার বাউন্ডেড অ্যাবাভ। কত দিয়ে বাউন্ডেড অ্যাবাভ? আপার বাউন্ডটা না জানি কত, আমি যে আপার বাউন্ড হচ্ছে x1, কারণ x1 এর থেকে সবাই ছোট, তাহলে বাউন্ডেড অ্যাবাভ বাই x1। তাহলে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ হলে কনভার্জেন্ট হবে। তাহলে দিস শোজ দ্যাট xn এটা, অ্যান্ড দ্য সিকোয়েন্স বা সাবসিকোয়েন্স, অ্যান্ড দ্য সাবসিকোয়েন্স, কি সাবসিকোয়েন্স নিচ্ছ? x2n - 1, 2n - 1 মানে 3, 1, 5 এগুলো। তাহলে অ্যান্ড দ্য সাবসিকোয়েন্স x3n - 1, তারা কি হবে? ইজ মনোটোনিক্যালি ডিক্রিজিং, মনোটোনিক্যালি ডিক্রিজিং, এরা আবার ক্রমাগত কমছে। তাহলে ইজ মনোটোনিক্যালি ডিক্রিজিং অ্যান্ড বাউন্ডেড বিলো বাই x2। কেন? এরা মনোটোন ডিক্রিজিং মানে কমছে, কমতে কোথায় যাবে? x2 দিয়ে সব থেকে হবে। তাহলে যে সিকোয়েন্সগুলো মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ সেটা কনভার্জেন্ট, আর যে সিকোয়েন্সগুলো মনোটোন ডিক্রিজিং বাউন্ডেড বিলো তারাও কনভার্জেন্ট। সঙ্গে সঙ্গে বলা যেতে পারে তাহলে দেয়ারফর বোথ দ্য সাবসিকোয়েন্স x2n and x2n - 1 of xn are convergent। তাহলে দুজন সাবসিকোয়েন্সই কনভার্জেন্ট। কোথায় কনভার্জেন্ট আমি জানি না, কিন্তু এরা কনভার্জেন্ট এইটুকু বলতে পারি। তাহলে কনভার্জেন্ট যদি হয়ে যায়, লেট আমি লিখলাম n টেন্ডস টু ইনফিনিটি x2n এর মানটা L1, আর n টেন্ডস টু ইনফিনিটি x2n - 1 এর লিমিটিং ভ্যালুটাকে আমি L2 বলে দিলাম। তাহলে একজনের লিমিটিং ভ্যালু L1, আর একজনের লিমিটিং ভ্যালু L2 বললাম। আমরা জানি যে কোনো একটা সিকোয়েন্সের এই টাইপের সাবসিকোয়েন্সগুলো যদি কনভার্জেন্ট হয়, একটা সাবসিকোয়েন্স এরকম দেখতে আর একটা সাবসিকোয়েন্স এরকম দেখতে, তারা যদি কনভার্জেন্ট হয়, L1-এ ধরে গেল বা L2-তে গেল, এটা যদি L1-এ যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি না মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট, বলতে পারি না। কিন্তু এই দুটো মান যদি সমান হয়ে যায়, অর্থাৎ এরা যদি আবার সেম জায়গায় কনভার্স করে, এটা যদি আবার সেম জায়গায় কনভার্স করে, তাহলে কনভার্জেন্ট হবে। তখন বলবো মেইন সিকোয়েন্সটাও কনভার্জেন্ট। তাহলে আমার মেইন টার্গেট কি? L1 আর L2 সমান দেখানো।
তো L1 L2 সমান দেখানোর জন্য এই অস্ত্রটা yn এর মান দিস ওয়ান এটা বলে দেওয়া আছে। তাহলে L1 L2 সমান দেখানোর জন্য লেট দিস ওয়ান যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এবার সিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn এর মান 0, তুমি বলছো কোথায় লেখা আছে এটা, এইটা লেখা আছে, এই নোটেশনটা আর এটা একই কথা। তাহলে যেহেতু এটা 0 তাহলে দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু n মাইনাস 1 মাইনাস x টু n, তার মানটাই 0। তার মানে এখান থেকে আমি বলতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু n মাইনাস 1 মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু n, তার মান 0। তাহলে এদের মানগুলো 0, সেখান থেকে আমরা কি বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু n মাইনাস 1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু n, এদের মান ইকুয়াল, এই দুটো মান ইকুয়াল। কিন্তু আমরা জেনে গেছি অলরেডি যে এই মানটাকে তুমি বলেছিলে L1 আর এটাকে বলেছিলে L2, তাহলে L1 আর L2 ইকুয়াল, L1 L2 ইকুয়াল, L1 L2 ইকুয়াল মানে সেম জায়গায় কনভার্স করছে, মনে করো তাকে আমি L সে করলাম। তাহলে আলটিমেট কনক্লুশনে কি আসলো যে দাস আমরা কনক্লুশনটা আনতে পারি যে দাস টু সাবসিকোয়েন্স, একটা সাবসিকোয়েন্সকে বলছে x টু n আর একটা সাবসিকোয়েন্স বলছে x টু n মাইনাস 1 অফ xn, কোথায় রে বাবা, কনভার্জেস টু সেম লিমিট, সেম লিমিটে কনভার্জ করছে, হেন্স xn is convergent। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে সিকোয়েন্সটাই কনভার্জেন্ট। এটা 5 নম্বর দিয়েছে, 5 নম্বরটা অতিরিক্ত বাড়াবাড়ি, এটা 5 নম্বর দেওয়ার মতো কোশ্চেন না। আগেও যখন পড়িয়েছিলাম তখনও করে দিলাম, এই এখনও করে দিলাম। এই কোশ্চেন টাইপের, এই টাইপের একটা কোশ্চেন পরীক্ষার সময় আসতে পারে। 2024 সালের কোশ্চেন সলভ করছি, এখনও 2024 সালের কোশ্চেন কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি। প্রথম কোশ্চেনটা কমনই ছিল, পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে প্রুভ দ্যাট এভরি সিকোয়েন্স হ্যাজ মনোটোন সাবসিকোয়েন্স। যদিও আমি এটা প্রুভ করিনি কারণ এটা লেন্দি ছিল, আর 2024 সালে এসেছিল, হয়তো আসবে না এরকম ধরে নিয়ে আমি এটা প্রুভ করিনি, কিন্তু এটা লেন্দি ছিল। যদি বলো কোথায় আছে, আমি যে মাপার বইতে তুমি পাবে, রিয়েল অ্যানালাইসিসের যে মাপার যে বইটা আছে সেই বইটাতে তুমি এটা পেয়ে যাবে, এসকে মাপার যে বইটা আছে সেটা। কোথায় আছে যে এভরি sequence has a convergent subsequence, every sequence has a monotone subsequence, খুব ইম্পর্টেন্ট। তো এভরি সিকোয়েন্স has a monotone subsequence কোথায় পাবে দেখো, প্রমাণটাও কিন্তু লেন্দি, দুম করে হবে না প্রমাণ শেষ। সাবসিকোয়েন্স বলজানোস্টার থিওরেমে ঠিক পরে আছে। আপার লিমিট লোয়ার লিমিট কই রে বাবা, পেলাম না তো, ওখানে নেই হয়তো বইটাতে, কিন্তু নতুন বইয়ে আপ টু ডেট ভার্সনে আছে। কোথায় আছে মনোটোন সিকোয়েন্স, মনোটোন সিকোয়েন্স একশো 55 পেজ, ওয়েট 155 পেজ, সাবসিকুয়েন্সিয়াল লিমিট।
এইটা, ইয়েস এইটা। এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স। এভরি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স। তোমরা আশা করি থিওরামের স্টেটমেন্টটা বুঝতে পেরে গেছো। এই থিওরামটা পরীক্ষায় এসেছিল, কিন্তু এই থিওরামের প্রমাণটা করায়নি। প্রমাণটা যে খুব কঠিন তাও নয়, বাট প্রমাণটা খুব লেন্দি। তো প্রুফটা যদি তোমার মনে হয় যে একটু দেখে টেকে যাবো, দেখে যেতে পারো। এটা কেস 1 পর্যন্ত হলো প্রুফ। কেস 1, তারপর হচ্ছে কেস 2। সোজা কথায় তুমি আমাকে একটা সিকোয়েন্স দাও, সেই সিকোয়েন্সের পয়েন্টগুলোকে নিয়ে আমি মনোটোন ইনক্রিজিং একটা সাবসিকোয়েন্স পাবো, সিমিলারলি মনোটোন ডিক্রিজিং একটা সাবসিকোয়েন্স পাবো। তো একটু খটোমোটো আছে, একটু অন্যরকম, বোঝালে আবার বুঝে যাবে। 2024 সালে এসছে, ইগনোর করতে পারো, নাহলে এটা অল্টারনেট ইয়ারে আসার মতো একটা কোশ্চেন, তোমরা ইগনোর করতে পারো। বাট এটা বোঝালে বোঝা যাবে, এমন নয় যে বোঝা যাবে না। ওকে, নেক্সট হচ্ছে আর কি কোশ্চেন এসেছিল। আরেকটা কোশ্চেন এসেছিল, এ এন বি এন গুলো যদি ক্লোজড ইন্টারভ্যাল হয়, সাচ দ্যাট ইন্টারভ্যাল কন্টেইন করছে প্রিসিডিং 1। এই কথাটি মানে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল আর তার আগের পয়েন্টগুলো থাকছে, মানে নেস্টেড ইন্টারভ্যাল, তারপর ক্যান্টো ইন্টারসেকশন। তাহলে প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান জাই, সাচ দ্যাট জাই ওদের ইন্টারসেকশনের মধ্যে থাকবে। মোরওভার, ইফ মোরওভার n টেন্ডস টু ইনফিনিটি bn মাইনাস an এর মান 0 যদি হয়, তাহলে শো দ্যাট জাই ইজ ইউনিক। মানে এই কোশ্চেনটা কিন্তু লেন্দি কোশ্চেন, ক্যান্টোর ইন্টারসেকশন থিওরামের কোশ্চেন। ক্যান্টোর ইন্টারসেকশন থিওরাম অলরেডি আমাদের প্রুভ করা হয়ে গেছে। তো ক্যান্টোর ইন্টারসেকশন থিওরামের কোশ্চেন, যে যাই একটা থাকবে, যাই এর জন্য এমন হবে কিছুই না, ওই ইন্টারভ্যালটাকে ব্রেক করে করে বল যেন ওয়েস্টের থিওরাম পর্যন্ত আমাদেরকে আনতে হবে, দিয়ে তারপরে দেখাতে হবে যে যাই ওদের মধ্যে আছে। তো তারপরে বলছে ইফ মোর ওভার, এই টার্মটা যদি 0 হয় তাহলে বলবো যে যাইটা ইউনিক হবে, তার মানে ইউনিক পয়েন্ট আছে। এবার বলছে ক্লোজড ইন্টারভ্যাল যদি না নিতাম তাহলে কি হতো, বলতাম যে রেজাল্টটা ঘটবে না। তার লাস্ট পার্টটার জন্য আমরা ইন্টারভ্যালগুলো যদি আমি এমন চুজ করি 1/n 1/n এরকম টাইপের, তাহলে এদের ইন্টারসেকশনের মধ্যে -1/n 1/n n টেন্ডস টু ইনফিনিটি, এদের ইন্টারসেকশনের মধ্যে কোনো পয়েন্টই থাকবে না, ফাই হয়ে যাবে। তো লাস্ট পার্টের জন্য এইটুকু এক্সাম্পল দিলেই হবে। ক্যান্টোর ইন্টারসেকশন থিওরাম বলা হচ্ছে এটাকে, বইতে এই প্রমাণটা করা আছে আর আমি করেও দিয়েছিলাম। ক্যান্টোর ইন্টারসেকশন থিওরাম ভেরি 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 ইম্পর্টেন্ট। পরিচিত বেশ কিছু থিওরাম এসেছিল, সেইগুলো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এইবার চলে আসো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট। এই রেজাল্টটা পরীক্ষার সময় আসতে পারে, বা এরকম টাইপের রেজাল্ট পরীক্ষার সময় আসছে। আমি এটা প্রুভ করে দেব, দুটো মেথডে প্রুভ করে দেব। একটা মেথড খুব ইজি, আর একটা মেথড হচ্ছে একটু অন্যরকম। কত নাম্বার দিয়েছে তার উপর নির্ভর করে প্রুফটা করা যায়। 3 নাম্বার দিয়েছে, তার মানে অনেকটাই করতে হবে। একটা মেথড কেমন জানো তো, লেট un সমান সমান n বিলংস টু ন্যাচারাল নাম্বার। un যদি n হয় তাহলে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1/un কত হবে, এই রেশিওটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এদের রেশিও হবে n প্লাস 1/n, তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n, তার মানে এই লিমিটিং ভ্যালুটা 1। তাহলে এই রেশিওটা যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n এর মানটা 1ই হবে। রেশিও হলে, রেশিও যা লিমিট হবে রুটটা তাই লিমিট হবে। এটা একটা রেজাল্ট ছিল। এটা ইমপ্লাই করবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
n টু দি পাওয়ার 1/n এর মান n, প্রমাণ শেষ। যদি তোমরা এইভাবে করো তাও চলবে, নাম্বার কিছু না কিছু একটা দেবে। এবার যদি মনে করো যে না আমি অন্য নিয়মে করব, ডেফিনেশন দিয়ে করব, সেটাও করা যেতে পারে। তাহলে অল্টারনেটিভ প্রুফ, অল্টারনেটিভ প্রুফটা কি? অল্টারনেটিভ প্রুফ হচ্ছে যে n গ্রেটার 1 ধরে নিলাম, n যদি গ্রেটার 1 হয় তাহলে n টু দি পাওয়ার 1/nটাও গ্রেটার 1 হবে, তাই তো? তারপর বলবো লেট আস কনসিডার এ সিকোয়েন্স অফ positive real number. Let us consider a sequence of positive real number xn such that, এমন ভাবে এটা নেব such that n to the power 1/n এর মানটা 1 plus xn। তাহলে let us consider a positive sequence of real number such that this one, মানে কিছুই না, যে এইখানে তাহলে নিশ্চয়ই কিছু প্লাস করলে এর সঙ্গে ইকুয়াল হবে, ওই প্লাসটা হচ্ছে xn। কেন xn লিখছি? কারণ n এর উপর নির্ভর করবে, n যদি 1 হয় তাহলে x1, n যদি 2 হয় তাহলে x2, এইভাবে করে আমরা পেতে পারি। তারপরের লাইনটাতে কি পাবো? দিস ইমপ্লাই টু দি পাওয়ারটা ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে n সমান সমান 1 প্লাস xn হোল টু দি পাওয়ার n। একে আবার বাইনোমিয়াল এক্সপানশন যদি নাও তাহলে পাওয়া যাবে 1 প্লাস n ইন্টু xn প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু xn তার স্কোয়ার প্লাস করে লাস্টে xn টু দি পাওয়ার n গেল। xn তো পজিটিভ আর n তো পজিটিভ, তাহলে এই টার্মটাকে চাইলে আমি গেটার লিখতে পারি শুধু এই টার্মটা, মানে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু xn এর স্কোয়ার। আমি যে না লেখার এটা কিছু নেই, কিন্তু এটা তখনই হবে যখন n এর মানটা 1 এর থেকে বড়, কারণ n এর মান যদি 1 হয়ে যায় তাহলে তো 0 হয়ে যাবে, তাহলে তো কিছুই থাকবে না, তাহলে n এর মান গ্রেটার 1 এর জন্য। এবার এই n আর এই n কেটে যাবে, কেটে গেলে থাকবে n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 xn এর স্কোয়ারের মান 1 এর থেকে ছোট, কখন? n যখন গ্রেটার 1। তারপরে কি করছি, 2টাকে গুণ করে দাও, তাহলে xn এর স্কোয়ার লেস উপরে 2 নিচে n মাইনাস 1। এটা তখনই সম্ভব n যখন 1 এর থেকে বড়, কারণ ভাগ করছো মানে নিশ্চয়ই এটা নন জিরো কোয়ান্টিটি। এবার রুটটা তুলে দাও, তাহলে xn এর মড লেস উপরে হবে √2 আর নিচে হবে n মাইনাস 1 তার রুট, n মাইনাস 1 তার রুট। কখন এটা? যখন n গ্রেটার 1। আশা করি ক্লিয়ার। কোশ্চেন হচ্ছে আমরা এবার xn এর জায়গায় মান বসাতে শুরু করছি। তা xn এর জায়গায় মান কত হবে? xn মান হবে n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1। এখান থেকে xn এর জায়গায় মান বসালে, তাহলে xn এর জায়গায় মান বসালে হবে n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 লেস কত? এটা রুট আন্ডার অফ 2 বাই n মাইনাস 1, n গ্রেটার 1 এর জন্য। ব্যাস অলমোস্ট ডান, এটা লেস এপসাইলন দেখালেই হবে। তার জন্য একটা কাজ হচ্ছে এপসাইলন গ্রেটার 0 ধরে নেওয়া। এপসাইলন গ্রেটার 0 ধরে নিলে n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 এটা লেস এপসাইলন হোল্ড করবে ইফ root under of 2 by n minus 1 less epsilon, that is if 2 by n minus 1 less epsilon square, that is if n minus 1 by 2 greater 1 by epsilon square, that is if n minus 1 greater 2 by epsilon square, আমার তো দরকার n greater something, that is if n greater 2 by epsilon square plus 1 সম্ভব, দ্যাট ইজ ইফ n গ্রেটার ইকুয়ালস টু k, যেখানে kটা কি রে বাবা? kটা হচ্ছে বক্স অফ 2 বাই এপসাইলন স্কোয়ার প্লাস 1 তার সঙ্গে প্লাস 1, এটা k হচ্ছে বক্স অফ দিস 1। তাহলে কি বোঝা গেল? k এর পর থেকে n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 তার মান লেস এপসাইলন। দিস শোজ দ্যাট এখানে বলে দেবে এটা ন্যাচারাল নাম্বার মধ্যে আছে, তাহলে দিস শোজ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n এর মান 1। এটা কিন্তু পারফেক্টলি লিখতে হবে, তবেই তোমাকে 3 নম্বর দেবে, নাহলে অত সহজে 3 নম্বর দেবে না। পারফেক্টলি লিখতে হবে, পারফেক্ট লিখতে জানতে হবে। সিকোয়েন্সের 10 ইয়ার্সের কোশ্চিন
কেউ এরকম করে দেয় না, সবগুলো ধরে 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 করে দেবে, কেউ করে দেয় না। কতজনের যে এই সব অঙ্কগুলো আটকাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা অ্যানালাইসিস, এটা নর্মাল কোনো চ্যাপ্টার নয়। নর্মাল চ্যাপ্টার হলে ঠিক করে দিতে পারবে। ওকে, কনফিডেন্স একটু হলেও বাড়ছে, বাড়ছে, বুঝতে পারছো? কে কে আছে? সাইয়ান আছো, বুঝতে পারছো? ললিতা, লাইভ চ্যাটে বলো একটু। আশা করি বোঝা যাচ্ছে, বোঝা যাওয়া উচিত। নেক্সট নেক্সট এরকম টাইপের প্রবলেম পরীক্ষায় আসলে যেন তোমরা নামাতে পারো। এবার বলছে প্রুফ অর ডিসপ্রুফ। প্রুফ অর ডিসপ্রুফ ফর এনি টু সিকোয়েন্স। তুমি আমাকে যে কোনো দুটো সিকোয়েন্স দাও, তাহলে এক্স এন ওয়াই এন এই সিকোয়েন্সের জন্য রিয়েল নাম্বার সিকোয়েন্স, বলছে লিমিট সুপ এক্স এন ওয়াই এন, আর লিমিট বলছে এই দুটো কি হবে। আমি যে এটা কি সমান হবে, আমি বলছি না, তাহলে এটা ডিসপ্রুভ। তাহলে তোমাকে একটা কাউন্টার এক্সাম্পল নিতে হবে। এই কাউন্টার এক্সাম্পল নেওয়ার সময় এমন একটা এক্সাম্পল নেবে যে এক্সাম্পলগুলো কনভার্জেন্ট নয়। কনভার্জেন্ট হলে তো সমান হয়, আমরা জানি কনভার্জেন্ট হলে সমান হয়ে যায়। তাহলে কনভার্জেন্ট নয় ওরকম টাইপের একটা এক্সাম্পল নিয়ে নাও। তা মনে করো সাইন এক্স এর মানটাকে আমি চুজ করলাম -1 বেস্ট, এটা নেওয়া যেতে পারে। এর আপার লিমিট লোয়ার লিমিট কত হবে বলা যেতে পারে। আচ্ছা, ওয়াই এন এর মান না হয় নিলাম 2 টাইমস অফ -1n+1। ঠিক, তাহলে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার এদের প্রোডাক্টটা করি, এক্স এন ইন্টু ওয়াই এন কত হচ্ছে দেখা যাক। এদের প্রোডাক্টটা দরকার। ঠিক, তাহলে প্রোডাক্টটা কত হচ্ছে দেখা যাক। এদের প্রোডাক্ট হবে -1n 2 টাইমস অফ -1n+1, মানে 2 টাইমস অফ -1^2n+1, তার মানে দেখবে -2 হলো। তাহলে বলো তো, তাহলে দেয়ারফর এই এক্সএন ওয়াইএন এই সিকোয়েন্সের আপার লিমিট যদি তোমাকে জিজ্ঞাসা করে, লিমিট সুপ সুপ এক্সএন ওয়াইএন যদি জিজ্ঞাসা করে কত হবে, যে সিকোয়েন্সগুলো কনভার্জেন্ট তার আপার লিমিট -2 হবে, তাহলে এটা -2 হবে। ঠিক, তাহলে আবার চলে আসো, লিমিট লিমিট সুপ এক্সএন কত হবে। আমি যে এই সিকোয়েন্সের সুপ্রিমাম মানে আপার লিমিট কত হয়, 1 হয়। আবার লিমিট সুপ ওয়াইএন কত হবে, লিমিট সুপ ওয়াইএনটা হবে তোমার হিসেব মতো এখানে 2, আপার লিমিট 2, তার জন্য 2। তাহলে তাই যদি হয়, তাহলে দেয়ারফর লিমিট সুপ এক্সএন ইন্টু লিমিট সুপ ওয়াইএন কত হবে, আমি যে 1 × 2 মানে 2 হবে, 1 × 2 মানে 2 হবে। সেটা কি তোমার এর সঙ্গে সমান? আমি যে -2 এর সঙ্গে সমান না, তাহলে -2 এর সঙ্গে সমান না, -2 কার সঙ্গে সমান, লিমিট সুপ এক্সএন ইন্টু ওয়াইএন। যে কোনো একটা এক্সাম্পল দিলেই হবে, যে আমরা দেখালাম যে প্রোডাক্টের সুপ্রিমাম বা আপার লিমিট আলাদা আলাদা আপার লিমিট নিলে তার সঙ্গে সমান হয় না। একটা ছোট্ট কাউন্টার এক্সাম্পল, যা খুশি মাথার মধ্যে যেটা আসছে সেটাই নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলে যেটা হলোটা। ওকে, লাস্ট আর একটা কোশ্চিন আছে। সেই কোশ্চিনটা আবার এত স্ট্যান্ডার্ড কোশ্চিন যে আর বলে বোঝানো যাচ্ছে না। আর আমরা দেখবে শুরুতে এই কোশ্চিনটা নিয়েই আলোচনা করেছিলাম, মনোটোন ইনক্রিজিং মনোটোন ডিক্রিজিং সংক্রান্ত কোশ্চিন। মনোটোন ইনক্রিজিং দেখিয়ে দেবো, দেখাবো এটা বাউন্ডেড অ্যাবাভ, তারপরে দেখাবো এটা কনভার্স করবে। যদি বলে এটা কি বইয়েরই প্রবলেম, আমি যে ইয়েস, রিয়েল অ্যানালাইসিস যে বইটা আছে সেই বইয়েরই একদম করে দেওয়া আছে এরকম একটা প্রবলেম। ইনক্রিজিং ডিক্রিজিং এর কনসেপ্ট ইউজ করে যে প্রবলেমগুলো ছিল সেগুলো প্রথম চ্যাপ্টারে, দ্বিতীয় চ্যাপ্টার নয় কিন্তু, প্রথম চ্যাপ্টার ইনক্রিজিং ডিক্রিজিং সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল তার প্রবলেম। যেমন দিস ওয়ান, একদম এটা 2 নম্বরটা, এটা অনেক পুরনো বই, আর পুরনো বইয়ের এই কোশ্চিনটাই একদম দিয়েছে দেখো। তাহলে কি করবে এখানে প্রুভ করার জন্য, সিকোয়েন্সটা কেমন দেখতে সেটা আগে নিয়ে নেবে, সিকোয়েন্সটা কেমন দেখতে সেটা নিয়ে নেবে।
দিয়ে দেখাবে যে এটা মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং কিছু একটা দেখাবে। যেই মনোটোন ইনক্রিজিং দেখিয়ে দিলে মনোটোন ইনক্রিজিং হয়ে গেল। এবার মনোটোন ইনক্রিজিং হলে আমাকে দেখাতে হবে বাউন্ডেড অ্যাবাভ। তো বাউন্ডেড অ্যাবাভ দেখানোর জন্য আবার এগেইন এই টার্মটা পাচ্ছ, এমন পাচ্ছ, দিয়ে আলফা বিটা পেয়েছো, তার জন্য যেহেতু একটা পজিটিভ, তাহলে সেই যুক্তিতে আমরা বলতে পারি ইউএন মাইনাস আলফা গ্রেটার জিরো হওয়ার জন্য ইউএন লেস বিটা হবে, মানে এটা বাউন্ডেড অ্যাবাভ হবে বাই বিটা। তাহলে বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। তাহলে মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ, তাহলে কনভার্জেন্ট। কনভার্জেন্ট হলে কোথাও না কোথাও কনভার্ট করবে, আমি এল এ কনভার্ট করবে। এল এ কনভার্ট করলে বোথ সাইড লিমিট নিলে এল এর মানটা আবার কি হবে, এরকম পাবে। এটা আবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, এর আবার আলফা বিটা পাচ্ছ। তাহলে এল এর মান আলফা হতে পারে না, আলফা যেহেতু নেগেটিভ ধরেছো, তাহলে এল এর মান বিটা। তার মানে কি এই ইকুয়েশনের পজিটিভ রুটেই যাচ্ছে। তাহলে সেকেন্ড পার্ট হচ্ছে দিস ওয়ান। আমার মনে হয় না এটা তোমরা এখান থেকে দেখে দেখে করবে, তোমরা বরঞ্চ আমি যেখানে লিখে দিয়েছিলাম সেখান থেকে করো। লিখে দিয়েছিলাম তো এটা, ইয়েস অর নো? ফ্রেশ করে সুন্দর করে লিখবে, ফ্রেশ করে সুন্দর করে লিখবে। এইখানে যেটা লেখা আছে সেটা খারাপ লেখা নেই, ভালো। আর অনেকবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসছে। তাহলে আমাকে বলো, আমরা 2024 সালে সম্পূর্ণ কোশ্চেন সলভ করে দিতে পারলাম, সম্পূর্ণ, কোনো কোশ্চেন বাদ গেল? এবার বলো অ্যানালাইসিসে কমন আসবে না, এটা হতে পারে না, সব কমন একদম হুবহু। 2024 গেল, 2023 আমরা পরবর্তীতে আবার সলভ করে দেবো, 2023-22টা হয়তো সলভ করে দেবো, তারপর দেখো কমন চলে আসছে। তারপরে সেটিনার, সেটিনারের কোশ্চেনগুলো সলভ করব, কারণ আমাকে তোমরা অনেকে বলেছো স্যার সব বুঝতে পারছি, সেটিনারের অঙ্কগুলো বুঝতে পারছি। তাহলে সেটিনারের কোশ্চেনগুলো কিন্তু দারুণভাবে সলভ করতে হবে, ওপেন সেট ক্লোজ সেট রিলেটেড যে কোশ্চেনগুলো আছে। কারণ সেটিনার থেকে কোশ্চেনের সংখ্যা একটু কম আছে, সিকোয়েন্সে সব থেকে বেশি আছে। কারণ সেটিনার থেকে তোমার আছে 30 মার্কস, 30 মার্কস থাকলেও এটাও ভালো, বেশ 30 আর 35। তো সেটিনার্সটাও আবার আস্তে আস্তে করে সলভ করে দেবো। কালকে তোমরা একটা পরীক্ষা দাও, সেটা হচ্ছে এলপিপির ওপর। বিকেলবেলা যেহেতু পরীক্ষা হবে, সকালবেলা আর ক্লাস করাচ্ছি না। তাহলে ফ্রাইডেতে রাত্রিবেলা আমি সিকোয়েন্সের আরেকটা 10 ইয়ার্সে কোশ্চেন করবো। স্যাটারডেতে আমরা, ফ্রাইডের পরে স্যাটারডে পড়াবো না, হয়তো স্যাটারডে পড়াবো না, ঈদ আছে যেহেতু। সানডেতে হোক মানডেতে হোক যে কোনো একদিন আমরা সেটিনারটা একদম ধরবো, ঠিক আছে? ম্যারাথন ক্লাস টাইপের একটা ক্লাস করব, যে ক্লাসটাতে পরপর সব কিছু সলভ করে দেবো। ওকে, চলো আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এই মুহূর্তে পড়াশোনা করো, লাস্ট মুহূর্তে পড়াটা কিন্তু খুব কাজে দেয়, ঠিক আছে? চলো।